আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছো? তো আজকে তৃতীয় ক্লাস এবং আমরা ভূগোলের অন্যতম সহজ একটি অধ্যায়, সেটা হচ্ছে মানব বসতি বা বসতি, যেটা অধ্যায় নাম দেওয়া আছে আর কি, সেটেলমেন্ট। তো সেই অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটু সবাই জয়েন হয়ে না, যেহেতু একটু দেরি হয়ে গেছে, অনেকে হয়তো বা ভাবছে যে ক্লাস হবে না। তো সবাই একটু দ্রুত মেনশন দিয়ে দাও সবাইকে, ঠিক আছে? আর কেউ একজন একটু কমেন্টে এভরিওয়ানটা দিয়ে দিও, ঠিক আছে? আমি যেহেতু একবার এভরিওয়ানটা ইউজ করতে পারবো না, তো সবাই যাতে একটু ক্লাসে আসতে পারে, তো এর জন্য একটু সবাই এভরিওয়ান আর কি দিয়ে দিও, ঠিক আছে? একজন দিয়ে দাও তাহলে হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে জয়েন হয়ে গেছে। সাদিয়া আফরিন, মার্জিয়া, ফারজানা, রুনা, চাঁদনি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো, তবে একটু অসুস্থ আছি, ঠান্ডা লেগে আছে। বঙ্কিম বর্মন, আচ্ছা, কি কাঠগোলা প্রেমিক, বাহ। জুবায়েদ হাসান, শিফা, একটু কেউ একজন এভরিওয়ানটা দিয়ে দিও, ঠিক আছে? কমেন্টে এভরিওয়ানটা লিখে দিও, মেনশন দিও, ঠিক আছে? তাহলে কি হয়ে যায়। হ্যাঁ, একটু লেট হয়ে গিয়েছে। সবাই একটু জয়েন নাও এবং একটু যারা ফ্রেন্ডরা আর কি অ্যাড আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়েছে, যাদের ভূগোল আছে আর কি, ঠিক আছে? তো তাদেরকে একটু বলে দাও আর কি, ঠিক আছে? আচ্ছা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ফারিয়া, ওয়ালাইকুম আসসালাম। তাসনিম, নিপা কুন্ডু, সানজিদা, আচ্ছা, মোটামুটি আমরা অনেকে জয়েন হয়ে গেছি। আমি বলি, আজকে হচ্ছে আমরা ভূগোলের, আমি আই রিপিট এগেন, ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ থার্ড অধ্যায়, যেটা হচ্ছে বসতি। অত্যন্ত সহজ একটি অধ্যায়, এটা নিয়ে কোনো মানে সংশয় নেই, সহজ একটা অধ্যায়। এই অধ্যায়টা শেষ করবো এবং এইখানে যেটা গুরুত্বপূর্ণ, যে জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ সৃজনশীল যে জায়গাটা থেকে আসে, আমি সেটা তোমাদেরকে চিহ্নিত করে দিব যে এই জায়গাটা থেকে সৃজনশীলটা আসে, ঠিক আছে? তো তো এই কারণে আর কি সবাই একটু ক্লাসে মনোযোগ দিও, ঠিক আছে? খুব শর্ট শেষ করব। আর আজকেও বলতেছি, আবির খন্দকার কোন ইউনিভার্সিটিতে পড়েন? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আছি, মাস্টার্সে পড়াশোনা করছি, মাস্টার চলছে এখন আমার, ঠিক আছে? কে বলছে? এটা আবির খন্দকার আর কি। আচ্ছা, জুবেল কালার, আচ্ছা। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমি ক্লাসে চলে যাই, ভূগোল ক্লাসে। আর আরেকটা যেটা ভালো করে বলি, গত দিনে যেভাবে আমি বলছিলাম যে প্রথম পত্র যদি কারো কোনো সমস্যা থাকে সেটা সমাধান করব, আজকে আমি সময় পাবো কিনা জানি না, যেহেতু 6:30টায় তোমাদের আরেকটা ক্লাস আছে। তারপরে এর আগে যদি ক্লাস শেষ হয়ে যায়, আমি তাহলে আচ্ছা, কি জিওগ্রাফি নিয়ে তারপর ক্লাস করতে আসছো? তোমরা জিওগ্রাফি ক্লাসটা করো, জিওগ্রাফি ক্লাসটা করলে তোমাদের এরপরে যারা অ্যাডমিশন দেবে তাদের জন্য একটু হলেও ইজি হয়ে যাবে, বিশেষ করে ম্যাপের ক্ষেত্রে। কারণ ইন্টারন্যাশনাল, যখন তোমরা আন্তর্জাতিক সাধারণ জ্ঞান পড়বা বা বাংলাদেশ পড়বা, তখন তোমাদের প্রথমে ম্যাপ পড়া লাগবে। তো সেই জন্যে আচ্ছা, অনেকে আজানের কথা বলছে। আমাদের রাজশাহীতে একটু দেরিতে আজান হয়, এখানে এখন আজান দেয় নাই। তো আসলে এক এক জায়গায় আজান হয়, তো তো এর কারণে আর কি একটু আমি তারপরে বিরতি দিব, ঠিক আছে? সবাই একটু দ্রুত আমরা জয়েন হয়ে নেই। আর আরেকটা যেটা আমি আবারও বলছি, আজকে আমি প্রথম পত্র যদি কারো কোনো সমস্যা থাকে, যদি সময় পাই তোমরা একটু বলে আমি সলভ করে দিব, সমস্যা নাই। যেহেতু এই অধ্যায়টা ছোট অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। আরেকটা হচ্ছে, এখান থেকে আমি স্পেসিফিকভাবে তোমাদেরকে দেখা দিব যে এই জায়গা থেকে সৃজনশীল হবে, ঠিক আছে? তো জিওগ্রাফি নাই, মনেরা তাও ক্লাস করতে আসছো। আচ্ছা, ফারজানা, কমেন্টে দেখি না। হ্যাঁ, কমেন্ট দেখবো না কেন? তুমি মেবি আমাদের পেইড ব্যাচের নাকি? আচ্ছা, রাজশাহী, ওয়ালাইকুম আসসালাম। ভুল হয়েছে কেন চাঁদনি? রাজশাহীতে একটু পরে আসলে আজান দেয়, ঠিক আছে? আচ্ছা, আমি ছোট করে মানে প্রথম চ্যাপ্টার একটু পড়ে তারপর যাচ্ছি, আমি বিরতিতে যাব অবশ্যই, ঠিক আছে? আচ্ছা,
দেখো আমি তৃতীয় অধ্যায় যেটা বললাম যে ভূগোল, তৃতীয় অধ্যায় বসতি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পুরা পৃথিবীর, যেহেতু এই আমি বলছিলাম যে ভূগোল দ্বিতীয় পত্র হচ্ছে, আলোচনা হচ্ছে কি নিয়ে আলোচনা, এখানে আলোচনা হচ্ছে মানব ভূগোল নিয়ে। কি ভূগোল? মানব ভূগোল। ও ভূগোলের দুইটা শাখায় ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোল সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের আলোচনা, ঠিক আছে। আর আচ্ছা, এখানে আজান দিয়ে দিচ্ছে, আজানে ব্রেক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 5টা মিনিটের ব্রেক, 5 মিনিট না, 2 মিনিটের আমি ব্রেক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 2 মিনিটের ব্রেক। সবাই একটু ক্লাসে থাকবে, আজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। 2 মিনিটের ব্রেক, ঠিক আছে। আচ্ছা, তো আমি ক্লাসে ব্যাক করলাম, ঠিক আছে। আচ্ছা, অনেকে দেখে অনেক কমেন্ট করে ফেলছে। আনিকা ভাইয়া কোন কোন অধ্যায় থেকে সিকিউ আসবে অধ্যায়গুলো বলে দিতেন, ফার্স্ট সেকেন্ড পেপার। আচ্ছা,
আসলে দেখো, এটা একটু ভালোভাবে বলে অনেকে প্রশ্ন করতেছো যে মানবন্টনটা আগে তোমাদের একটু ভাবে ক্লিয়ার করে দিই, তারপর আমি ক্লাসে ফিরতেছি। ঠিক আছে, দেখো তোমাদের টোটাল অধ্যায় হচ্ছে 1 থেকে 10, 10টা অধ্যায়, তাই না? 1 থেকে 10, 10টা তোমাদের অধ্যায়। এর মধ্যে যেটা 10 নাম্বার, ভালো করে কথাটা বুঝো, যেটা 10 নাম্বার অধ্যায়, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়। প্রথম পত্রে যেটা মানচিত্র অভিক্ষেপণ বলে আছে, ঠিক আছে? তো সেইটা 10 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের মধ্যে। তোমরা সবাই জানো যে তোমাদের মানব বন্টন হচ্ছে তোমাদের থিওরি হচ্ছে 75, অর্থাৎ এমসিকিউ এবং সৃজনশীল মিলে হচ্ছে 75%, ঠিক আছে, থিওরি। আর প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্কস আছে তোমাদের। তো এই 25 মার্কের জন্য আর প্র্যাকটিক্যাল পড়া, ঠিক আছে, ওটা তোমাদের সমস্যা ইনবক্সে দেওয়া আছে না কেন? আমার তো ইনবক্সে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ঠিক আছে, ইনবক্স তো হওয়ার কথা না। আচ্ছা, তো ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছি, একটু সবাই কমেন্ট বানান, আমি সালামটা নিয়েছি, ঠিক আছে? সবার তো আসলে সালাম নিতে নিতে পুরো ক্লাসে চলে যাবে। তো আমি সালাম নিয়েছি, ওয়ালাইকুম সালাম, আমি অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। কমেন্ট সেকশনটা একটু বন্ধ রাখো, কিছু জানার থাকলে সেক্ষেত্রে কমেন্ট এখন একটু বন্ধ রাখো, ঠিক আছে? আচ্ছা, তো এই 25 মার্ক, তো প্রথম পত্র যেটা মেন কথা, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেটা 10 নাম্বার অধ্যায়, সেইটা থেকে কোনো সৃজনশীল এমসিকিউ আসবে না। আই রিপিট এগেন, প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্রের যেটা 10 নম্বর অধ্যায়, অর্থাৎ প্রথম পত্রে 10 নম্বর অধ্যায়, দ্বিতীয় পত্রে 10 নম্বর অধ্যায়, সেই জায়গা থেকে কোনো সৃজনশীল সিকিউ আসবে না, ওটা হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, বাকি থাকতেছে তাহলে কয়টা? 1 থেকে, তাহলে বাকি থাকতেছে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে 1 থেকে 9, 1 থেকে 9, 9টা অধ্যায়। 9টা অধ্যায় থেকে সৃজনশীল আসবে হচ্ছে 8টি, ঠিক আছে? সৃজনশীল আসবে হচ্ছে 8টি সৃজনশীল আসবে। এখন দেখো, তোমরা যদি এই চিন্তা করো, এখন অনেকে আবার দেখলাম একজন কমেন্ট করছে যে বনি ভাই, আই লাভ ইউ টু বনি ভাই। আচ্ছা, তো এই 8টি যে সৃজনশীলটা আসছে, তো 8টা সৃজনশীল আসবে হচ্ছে তোমাদের 9টা অধ্যায় থেকে। তো 9টা অধ্যায় থেকে যে 8টা সৃজনশীল আসবে, এইখানে প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। কেন বলছি? তোমাদের যে 25টা এমসিকিউ হবে, তো এই তো 8টা যে অধ্যায় আছে, তো 8টা অধ্যায় থেকে তো তোমার এমসিকিউটা তো হবে, তাই না? এমসিকিউ তো হচ্ছে, তো প্রত্যেকটা অধ্যায় গুরুত্ব, এখানে তুমি কোনো কিছু ছেড়ে দেওয়ার তো দরকার নাই। তুমি কেন ছেড়ে দিয়ে রিস্কের উপর যাবে? তুমি 8টা অধ্যায় পড়ো, 8টা অধ্যায় থেকে তো তোমার এমসিকিউ তো প্রত্যেকটা অধ্যায় থেকে আসবে, তুমি শুধু সিকিউ এর কথা কেন চিন্তা করতেছো? তো রিস্ক নেওয়ার দরকার নেই, প্রত্যেকটা অধ্যায়ে পড়ো। আর আমি যেটা প্রথম ক্লাসে বলছি, যে তোমরা চেষ্টা করবা, যে ঠিক আছে, তোমরা চেষ্টা করবা, তোমরা চেষ্টা করবা, আমি যেটা প্রথমে বলছি যে তোমরা চেষ্টা করবে প্রথম অধ্যায় থেকে যেগুলো আছে সেগুলো সবগুলোই পড়ার। কারণ কি, দেখো আমি যেটা বলছি, ভূগোল আসলে তোমাদের জানার বিষয়। তোমার মধ্যে যদি এই আকাঙ্ক্ষাটা কাজ না করে যে আমি ভূগোল বা যে কোনো সাবজেক্ট পড়ে কিছু জানছি, কিছু শিখছি, এই আকাঙ্ক্ষা যদি তোমাদের ভিতরে কাজ না করে, তাহলে আসলে পড়াশোনার অর্থটা হয় না, ঠিক আছে? তুমি সারা জীবন মনে কর বইয়ে পড়তে সদা সত্য কথা বলতে হয়, সদা সত্য কথা বলতে হয়, কিন্তু তুমি বাইরে হোর হোর মিথ্যা কথা বলতেছো, আসলে এইসবের কোনো কাজে দেয় না, ঠিক আছে? তো তুমি ভূগোল পড়ার ক্ষেত্রে তোমার তো একটা বাহ্যিক জীবনে তোমার কাজে লাগবে। যখন তুমি এগুলো পড়বা, তুমি বাহ্যে তোমার প্রকৃতির মধ্যে এগুলো তুমি দেখতে পাবা। তুমি যদি এই দেখতে না পাও, তুমি এখানে পড়বে এবং সেটার মনের চোখ দিয়ে যদি সেটা দেখতে না পাও, এই দেখতে যদি না পাও, তাহলে তোমার পড়াশোনার আসলে কোনো অর্থ হয় না। তো এর কারণে আর কি বলছি, যেটা কোনো অধ্যায় বাদ দেওয়ার চিন্তা করবো না, প্রত্যেকটা অধ্যায় তোমরা পড়বে, ঠিক আছে? তো আমি ক্লাসে চলে যাচ্ছি তোমাদের, যেহেতু অনেক সময় চলে গেছে, এরপরে আরেকটি ক্লাস আছে। আচ্ছা, প্রথমে যেটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায়, অধ্যায় বসতি, এটা হচ্ছে ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ফর ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বসতি কাকে বলে। আমি যেটা এর আগে বললাম যে দেখো, এই অধ্যায়টা কি ভূগোলের 2টা শাখা, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, যেটা প্রথম পত্রে আলোচনা হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় পত্র। এই জায়গাতে আলোচনা হবে হচ্ছে মানব ভূগোল, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে অধ্যায়গুলো আছে টোটালি হচ্ছে মানব ভূগোল নিয়ে আলোচনা, ঠিক আছে? তো মানব ভূগোল নিয়ে যে এখানে আলোচনা, এখন মানব ভূগোল নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, তখন আমাদের মানুষের তো বসতি নিয়ে আলোচনা করবে। সব জায়গায় কি বসতি এক?
দেখো তো, আমরা যদি শহরের দিকে দেখি, শহরে যে যে উঁচা দালান কোঠা, কত উঁচু উঁচু বিল্ডিং, গ্রামের দিকে কি সেম বসতি আমরা দেখতে পাই? আবার আমাদের বাংলাদেশে যে বসতিগুলো আমরা দেখতে পাই, অন্যান্য দেশেরগুলো কি সেম ভাবে বসতি দেখতে পাই? আবার ধরো যে আমরা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ওই সাইডগুলোতে, জানি না কেউ আসো কিনা ওই অঞ্চলের, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনের ওই 3টা অঞ্চলে যাদের বাসা, ঠিক আছে, ওই 3টা অঞ্চলে যাদের বাসা, তাদের দেখবা যে অনেক দূরে 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 বাসা, এবং পাহাড়ের মাঝে একটা দুইটা বাসা, একটু দূরে একটা দুইটা বাসা, এইভাবে দূরে দূরে অনেক বাসা। কিন্তু যদি আমরা সমতল ভূমিতে আসি, সেখানে কিন্তু আবার দেখা যায় যে না, খুব বাড়িগুলো খুব কাছাকাছি। এই যে অঞ্চল ভেদে যে বসতির ভিন্নতা, এটা নিয়ে হচ্ছে আমাদের মূল আলোচনার এই অধ্যায়, ঠিক আছে। এবং কোন জায়গা থেকে, আমি বলছি আবারও, কোন জায়গা থেকে সৃজনশীল আসবে আমি তোমাকে ওটা দেখাই দিচ্ছি। মাস্ট 99% সম্ভাবনা ওই জায়গা থেকে প্রশ্ন আসবে, সিকিউ, সৃজনশীল, ঠিক আছে। তো এখন দেখো, বড় চ্যাপ্টার হবে কেন, সবই ছোট, আমি খুবই ছোট করে দিচ্ছি অধ্যায়টা, তোমাদের খুবই ছোট করে দিচ্ছি। একটু তোমরা এটা কমেন্টটা বন্ধ রাখো, ঠিক আছে, ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, তাহলে বসতি কাকে বলে? দেখো, যে মানুষের স্থায়ী আবাস, মানুষের স্থায়ী আবাস এবং দৈনন্দিন জীবনযাপন এবং অর্থনৈতিক কার্যাবলীর জন্য যে সামাজিক একটা সম্পর্ক গড়ে ওঠে, তাকে আমরা বলবো হচ্ছে বসতি। এইখানে অনেকে অনেক রকম সংজ্ঞা দিয়েছে, তোমরা যদি বসতি বলে তোমরা যে কোনো একটা সংজ্ঞা প্রদান করতে পারো, সেখানে কোনো সমস্যা নাই। এই যে এখানে একটা বসতির আমরা চিত্র এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমরা বসতির সংজ্ঞা হিসেবে দেখি যে মানুষের স্থায়ী আবাস, দৈনন্দিন জীবন এবং অর্থনৈতিক কার্যাবলী এবং সামাজিক সম্পর্কের জন্য সামাজিক যে সম্পর্ক গড়ে ওঠে, তাকে আমরা বলি হচ্ছে বসতি, ঠিক আছে। তো বসতি এখন কি সব জায়গায় এক? আমি যেহেতু একটু আগে তোমাদেরকে বললাম যে সব জায়গায় কি বসতি তো এক না, তাই না? তো সেই অনুযায়ী ভৌগোলিক বিবেচনা বসতিকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। বসতিকে কয়টি ভাগে ভাগ করতে পারি? 2টি ভাগে। একটা হচ্ছে বিক্ষিপ্ত বা ছড়ানো বসতি, আর একটা হচ্ছে পুঞ্জীভূত বা হচ্ছে গুচ্ছ বসতি। এটা হচ্ছে ভৌগোলিক বৈশিষ্ট্যের উপরে, ঠিক আছে। একটা হচ্ছে কি বললাম, বিক্ষিপ্ত ছড়ানো বসতি, আর একটা হচ্ছে পুঞ্জীভূত এবং হচ্ছে গুচ্ছ বসতি। হ্যাঁ, কোন একটি স্থানে মানুষ একসাথে বসবাস করাকে বসতি বল, ঠিক আছে। তোমার যে সংজ্ঞাটা তোমার মনে হয়, অবশ্যই সেটা সঠিক হতে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমরা বিক্ষিপ্ত বসতির একটা ছবি দিয়ে দিয়েছি, তোমরা চিত্রটা আমি একটু জুম করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বিক্ষিপ্ত বসতির চিত্রটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই দিই। এইটা হচ্ছে চিত্র, আমি কেন দেখাচ্ছি, কারণ এইখান থেকে তুমি দেখো, এখন যদি বলা হয় যে চিত্র দেখে তুমি এটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি, ঠিক আছে। কেন বিক্ষিপ্ত বসতি? দেখো এইখানে দেখো যে এক একটা বাড়ি ঘর, এই যে এই পয়েন্টে একটা বাড়ি, এই যে একটা বাড়ি, এই যে একটা বাড়ি, এই জায়গায় একটা বাসা, এই জায়গায় বাসা, এবং এখানকার ভৌগোলিক বৈশিষ্ট্য দেখো, এটা কি সমতল ভূমি? না, এটা কিন্তু একটা পাহাড়ি ভূমি, ঠিক আছে। পার্বত্য একটা অঞ্চল, পার্বত্য অঞ্চলে এখানে আমরা আলাদা আলাদা যে একটা দুইটা করে ছড়ানো ছিটানো বসতি দেখতে পাচ্ছি। মানে বিক্ষিপ্ত বলতে আমরা কি বুঝি, যে নানান জায়গায় ছড়ানো ছিটানো আছে। বিক্ষিপ্ত বসতি এবং যেটা পুঞ্জীভূত, দুইটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত, এটা একটু মাথায় রাখবা। তো বিক্ষিপ্ত, তাহলে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের পাদদেশে আরো অনেকগুলা বসতি আছে। এখন যদি বলা হয় যে তুমি এইখান থেকে বৈশিষ্ট্য করো, ঠিক আছে, যে এই জায়গার বৈশিষ্ট্য তুমি বের করো, যে এই জায়গাগুলোর বৈশিষ্ট্য কি হবে, তাহলে তোমরা দেখো এই চিত্রটা যদি তোমার মাথায় আসে, তুমি বৈশিষ্ট্য, এখন কেন বৈশিষ্ট্যর কথা বলছি, এই জায়গা থেকে কিন্তু সৃজনশীল হয়। কিভাবে হয়? তোমার একটা চিত্র দিয়ে দিবে, ঠিক আছে। চিত্র না, মনে করো যে এইভাবে একটা কিছু দিয়ে দিয়েছে, যে মনে করো এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে, এইভাবে দিয়ে দিয়েছে যে এখানে বসতি বা অঞ্চল, এইখানে মনে করো যে রাস্তা না, দূর দূরান্তে এরকম এরকম ভাবে দিয়ে দিয়েছে, যেরকম এরকম ভাবে পয়েন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এরকম ভাবে পয়েন্ট দিয়ে দিয়েছে, বসতি বোঝাচ্ছে, এবং বলবে যে উদ্দীপকের, একটু ভালোভাবে শোনো, যে সৃজনশীলটা কিভাবে আসে। আমি কিন্তু ক্লাসের মধ্যে তোমাদেরকে বুঝাই দেবো যে এখান থেকে সৃজনশীল কি টাইপের আসে, এবং কি তোমরা যদি এর আগে পরীক্ষা দাও বা টেস্ট পরীক্ষার সামনে দাও, দেখবে যে সেম ভাবে প্রশ্ন আসছে। তো এইভাবে একটা চিত্র থাকবে, সেখানে এরকম বিক্ষিপ্তভাবে বসতিগুলা স্বর্ণ ছিটানো ভাবে দেখানো হবে। গ নম্বরের প্রশ্ন বলবে যে উদ্দীপকের বা চিত্রের বসতি কোন ধরনের বসতি, তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, বা উদ্দীপকের বসতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এখন তোমাকে চিত্র দেখে তো আইডেন্টিফাই করতে হবে যেটা কোন বসতির কথা বলছে, ঠিক আছে। এর কারণে আসলে চিত্র, এখন এই চিত্র দেখলে কিন্তু তোমার বসতিটা তুমি দেখতে পাচ্ছ। দেখো প্রথম যেটা, এ বসতির বড় বৈশিষ্ট্য,
সেটা হচ্ছে যে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব অনেক কম না বেশি? বেশি। এখানে তো আমাদের বাংলাদেশের বেশিরভাগই হচ্ছে সমতল ভূমি। আমি এর আগে বলছিলাম আমাদের মোট বাংলাদেশের আমরা 80% হচ্ছে সমতল ভূমি আর 20% হচ্ছে পার্বত্য ভূমি, ঠিক আছে, যেটা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এবং সিলেটের কিছু অংশ জুড়ে রয়েছে। তো আমরা তো বেশিরভাগই সমতল ভূমি। এখন দেখো, চিন্তা করো যে আমাদের বাড়ি কি এরকম দূরে দূরে হয়? গ্রামে যাদের বাসা বা শহরে এরকম কি দূরে দূরে? ভৌগোলিক অবস্থানের কথা বলতেছি, যাদের সমতলে বাসা তাদের বাড়ি কি এরকম দূরে দূরে হয় যে গ্রামের এইখানে একটা বাসা, ওই দূরে একটা বাসা, তোমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি নাই, এরকম কি হয়? এরকম কিন্তু কিছু হয় না, ঠিক আছে। তো দেখো, তো যখন আমরা এইরকম ভাবে দূরত্ব দেখতেছি, বিক্ষিপ্ত বসতির সব থেকে বড় যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা বাড়ি থেকে অন্য একটি বাড়ির দূরত্ব অনেক বেশি হবে। কি হবে? দূরত্ব অনেক বেশি হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এদের মধ্যে প্রতিবেশীদের মধ্যে আন্তঃসম্পর্কটা খুবই কম, যেহেতু একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি অনেক দূরে অবস্থান করে, যার ফলে প্রতিবেশীদের সাথে সম্পর্কটা খুবই কম হয়, ঠিক আছে। আরেকটা যেটা বিষয়, এই জায়গাটা কৃষি কাজের জন্য উপযোগী না। তোমাকে যদি বলা হয় যে পাহাড়ি অঞ্চলে এখানে কোনো কৃষি ফলন ফলাও, তাহলে কিন্তু এটা সেটা উপযোগী না, ঠিক আছে। তো এটা দেখো একটা বৈশিষ্ট্য। তাহলে 3টা বৈশিষ্ট্য আমরা বললাম যে কৃষি কাজের জন্য অনুপযোগী, তারপর হচ্ছে প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক থাকে না, এবং সব থেকে বড় যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব। আরেকটা যেটা বড় বৈশিষ্ট্য এখানে, যে এই জায়গাটা পশু চারণের জন্য খুবই উপযোগী। পশু চারণের জন্য খুবই উপযোগী। এই যে হয় না গ্রামের মধ্যে দেখবা, গ্রামে যাদের বাসা কি হয় যে একজনের ছাগল আরেকজনের ক্ষেতের মধ্যে ঢুকে গেছে, তখন এই আমার ক্ষেতের মধ্যে ওর একটা ছাগল ঢুকে গেছে, কি একটা অবস্থা সৃষ্টি হয়। তো এই জায়গাতে সেই সমস্যাটা থাকে না যে অন্য একজনের ক্ষেতের মধ্যে কারো ছাগল ঢুকে যাবে, ঠিক আছে। তো আমি বলতেছি ক্লিয়ার, দেখো দেখো এখন এই ক্ষেত্রে আমি যেটা দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যে এই বসতিগুলা কি হয় বললাম, এই বসতিগুলা কি হয় যে পশু চারণের জন্য সব থেকে বেশি উপযোগী, যে অনায়াসে পশু চারণ করা যায়, ঠিক আছে। আমরা যদি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের দিকে তাকাই তাহলে সেখানে দেখা যায় যেরকম বিক্ষিপ্ত বসতি এবং হেক্টর পর হেক্টর জমি পড়ে আছে, সেখানে তারা খামার গড়ে তুলছে, দুগ্ধ খামার গড়ে তুলছে, তারপর মনে করো বিভিন্ন ধরনের চাষ করতেছে, এরকম ভাবে দেখা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে বিক্ষিপ্ত বসতির মোটামুটি ভাবে বৈশিষ্ট্য, ঠিক আছে। আশা করি বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য বলা আছে। এখন আমি ভূপ্রকৃতিগুলো এখানে আবার এগুলো আমি বলে দিচ্ছি তোমাদের একটা একটা করে। প্রথমে দেখো ভূপ্রকৃতি, আমি যেটা বললাম যে বিক্ষিপ্ত বসতি সাধারণত সমতল ভূমি হয় না, এগুলা কেমন হয়? পার্বত্য অঞ্চল জুড়ে হয়, ঠিক আছে। এটা কেমন হবে? বিক্ষিপ্ত বসতি সমতল ভূমিতে কে বললাম? এই যে চিত্রতে কি দেখালাম, বিক্ষিপ্ত বসতি হবে হচ্ছে পার্বত্য অঞ্চলে। এই যে চিত্র দ্বারা তোমাকে কি বোঝালাম? হাইরে খাই ফেলছে কারাই। বিক্ষিপ্ত বসতি সমতল ভূমিতে হবে না, বিক্ষিপ্ত বসতি হবে হচ্ছে পার্বত্য অঞ্চলে, সমতল ভূমিতে হবে হচ্ছে পুঞ্জীবিত। তোমরা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানের দিকে তাকাও, মানে ওখানকার যদি দেখো তোমরা, সেখানে হচ্ছে এখানে একটা বসতি ওখানে একটা বসতি, কিন্তু আমি কেন বললাম যে তোমাদের বাসা হচ্ছে সমতল ভূমিতে, তোমাদের বাড়ি কি এক বাড়ি থেকে আরেক বাড়ি দূরে হয় না? ভালো করে মনোযোগ দাও, কি উল্টাপাল্টা শুনতাছো। আচ্ছা, তো দেখো তাহলে এখানকার ভূপ্রকৃতি কেমন হবে। তাহলে বললাম যে বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য হবে হচ্ছে একটু পার্বত্য অঞ্চলের। কেমন হবে? পার্বত্য অঞ্চলে, ঠিক আছে। এখানকার বসতিটা কেমন হবে? উঁচু নিচু এবং অসমতল হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষা, ঠিক আছে। প্রাচীনকালে যখন ব্যক্তিগত প্রতিরক্ষার জন্যই কিন্তু আমরা পুঞ্জীভূত বসতি, কারণ আগের দিনে কিন্তু জন্তু জানোয়ার থেকে, মানে হিংস্র যে জন্তু জানোয়ার আছে তারা মানুষকে অ্যাটাক করতো, তো সেই অ্যাটাক থেকে বাঁচার জন্যই কিন্তু মানুষেরা পুঞ্জীভূত বসতি গড়ে তুলতো, ঠিক আছে। তো এইখানে যেটা বিষয় যে বর্তমানে প্রতিরক্ষার জন্য মোটামুটি অস্ত্র প্রচলন হওয়ার কারণে এখানে তারা ব্যক্তিগতভাবে অস্ত্র রেখে দেয়, ঠিক আছে। আচ্ছা, এরপর পশুচারণ, যেটা তোমাদেরকে বললাম যে এখানে পশুচারণ হয়। আচ্ছা, এখানে পানীয় জল মোটামুটি ভাবে আছে, যেখানে পানীয় জল আছে সেখানে
মোটামুটিভাবে আমরা বিক্ষিপ্ত বসতি দেখতে পাই, ঠিক আছে। এরপর হচ্ছে সামাজিক অবস্থা, তো বললাম যে এখানে মানুষের মধ্যে আন্তঃসম্পর্কটা তুলনামূলকভাবে কম হয়, ঠিক আছে। মাটি হচ্ছে মোটামুটি উর্বর হয়, কিন্তু ফসল চাষের জন্য সেটা আর কি হয় না, তবে যেটা মাটি বেশি উর্বর সেখানে পুঞ্জীভূত বসতি বেশি বসবাস করে, ঠিক আছে। আচ্ছা, বনাঞ্চল, এখানে মোটামুটি বেশি বনাঞ্চল দেখা যায়, ঠিক আছে, এখানে বনাঞ্চল বেশি পরিমাণে দেখা যায়, ঠিক আছে। আর আরেকটা যেটা বিষয় এখানে যে বনাঞ্চল এলাকাতে বেশি বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে, যেখানে বনাঞ্চল যত ঘন সেখানে বিক্ষিপ্তর পরিমাণ তত বেশি, মানে যেখানে বন যত ঘন হবে সেখানে বসতি ছড়ানো ছোটানোটা বেশি পরিমাণে হবে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো যে কৃষি খামার, আমি তোমাকে যেটা উদাহরণ দিলাম যে যেহেতু এখানে পশুচারণ হয়, এর কারণে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে দেখা যায় যে সেখানে তারা বেশ কিছু ফার্ম, ঠিক আছে, ফার্ম তারা গঠন করছে, গরুর ফার্ম, এরকমভাবে দুধ ডেইরি ফার্ম যেটাকে বলা, ডেইরি ফার্ম সহ বেশ কিছু ফার্ম তারা গঠন করছে। তো এইগুলা হচ্ছে এর বৈশিষ্ট্য, বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য, ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে এখন পুঞ্জভূত বসতি বা ঘনভূত বসতি, ঠিক আছে। পুঞ্জভূত বা হচ্ছে ঘনভূত, যখন প্রাকৃতিক বা সামাজিক কারণে অনেকগুলা মানুষ খুব কাছাকাছিতে বসবাস করে, ঠিক আছে, মানে পরস্পরের খুব কাছাকাছিতে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো, পুঞ্জভূত বসতি বলবো। তখন সেটাকে আমরা কি বলবো, পুঞ্জভূত, অর্থাৎ সামাজিক বা হচ্ছে সামাজিক বা প্রাকৃতিক কারণে যখন অনেকগুলা মানুষ পরস্পর খুব কাছাকাছিতে বসবাস করবে, যেটা আমাদের বাংলাদেশে সব থেকে বেশি দেখা যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পুঞ্জভূত বা হচ্ছে ঘনভূত বসতি। এই যে এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এর আগে যে চিত্রটা ছিল তার খুব বিপরীত চিত্র না এটা, দেখো এই যে চিত্র দেখতে পাচ্ছ, এরকম খুব বিপরীত চিত্র তোমরা দেখতে পাচ্ছ না, যে খুব কাছাকাছিতে দেখো এক জায়গায় মানুষ বসবাস করে আছে, তো এটাকে আমরা বলবো হচ্ছে পুঞ্জীভূত বসতি, ঠিক আছে। মানে মানুষ পরস্পর যখন খুব কাছাকাছিতে বসবাস করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পুঞ্জীভূত বসতি, ঠিক আছে। হ্যাঁ, অন্তরা মণ্ডল বলো, ক্লাস করছো তো আপু? অন্তরা মণ্ডল তো না, তুমি তো তাজরিনা না। আচ্ছা, তো এই হচ্ছে, আচ্ছা, সংবদ্ধ পুঞ্জীভূত এটা প্রায় হচ্ছে সেম, যেমন বিক্ষিপ্ত এবং ছড়ানো দুইটা হচ্ছে সেম, তেমনভাবে সংবদ্ধ বা ঘনীভূত বা পুঞ্জীভূত তিনটাই হচ্ছে সেম, ঠিক আছে, তিনটাই সেম, একই ভূমিকায় বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা, তো তো এখন আমরা যেটা দেখতে পাবো যে পুঞ্জীভূত বসতির বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, ঠিক আছে। ক্লাসের নোটিফিকেশন যায় না, স্পেশাল ক্লাস তো এর কারণে নোটিফিকেশন হয়তো বা যায় না, ঠিক আছে। তোমাদের ম্যামরা অনেক ভালো ক্লাস নেয় তো তাদের ক্লাসগুলো তোমাদের বেশি যায় আর কি। আচ্ছা, যাক, তো এখানে প্রতিরক্ষার সুবিধার জন্য যেটা বললাম যে মানুষের প্রতিরক্ষার সুবিধার জন্য কিন্তু মানুষ খুব কাছাকাছিতে বসবাস করে, যেহেতু আমি বললাম যে অন্য জাতির থেকে বাঁচার জন্য বা হিংস্র জন্তু জানোয়ার থেকে বাঁচার জন্য মানুষ খুব কাছাকাছিতে বসবাস করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখলাম যে হচ্ছে আমরা মাটি দেখবো যে পুঞ্জীভূত বসতির মাটিটা কেমন হয়, ঠিক আছে। সাধারণত উর্বরা শক্তির উপর ডিপেন্ড করে, যে জায়গাতে মাটি উর্বর সেখানে ফসল উৎপাদন ভালো হবে, এর কারণে সেই জায়গাতেই মানুষ বেশি বসবাস করবে খুব কাছাকাছিতে, তো এটা আমরা দেখতে পাই। এরপর হচ্ছে সামাজিক অবস্থা, যেহেতু এই জায়গাতে মানুষ খুব কাছাকাছি বসবাস করে, খুব পরস্পর কাছাকাছি থাকে, যেটা আমি সংজ্ঞাতেই বললাম, এর কারণে মানুষের মধ্যে আন্তঃসম্পর্কটা, প্রতিবেশীর সাথে আন্তঃসম্পর্কটা বেশি পরিমাণে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমরা দেখবো হচ্ছে পানি, ঠিক আছে। এখানকার পানীয় জলের পানি হচ্ছে সব থেকে বড় সম্পদ, মানুষের বসবাসের জন্য যে কটা মৌলিক চাহিদা প্রয়োজন তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে পানি, ঠিক আছে। তো যে জায়গাতে খাবার পানি উপযোগী বেশি পাওয়া যায়, অর্থাৎ পানি পাওয়া যায়, সেখানে পুঞ্জভূত বা হচ্ছে ঘনীভূত বসতি গড়ে ওঠে, ঠিক আছে। এরপর হচ্ছে বাগান চাষ, সেখানে মোটামুটি বাগান চাষ পদ্ধতিতে চাষ করা হয়, সেটা বলবা একত্র চাষ, অর্থাৎ সবাই মিলে একত্রভাবে সেখানে চাষ করা, অর্থাৎ সবার একটা বড় প্লট জমি থাকে, সেখানে সবার একটা করে জমির অংশ থাকে, সেখানে সবাই বসবাস করে। এইটা কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, আচ্ছা কমেন্ট বন্ধ করো রে ভাই, কমেন্ট বন্ধ করো, ক্লাসের দিকে একটু মনোযোগ দাও, সহজ অধ্যায় বলে একেবারে ছেড়ে দিও না, একটু সবাই ক্লাসের দিকে মনোযোগ দাও, ঠিক আছে।
ফোনটাই বন্ধ করে রাখা উচিত আমার এখন। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমি যেটা এখন আবার একটু সংক্ষেপে বলি, আমরা যেটা আলোচনা করলাম এটা কিন্তু ভৌগোলিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বসতিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি বা ছড়ানো বসতি, দুইটা সেম। পরবর্তীতে হচ্ছে পুঞ্জীভূত বা হচ্ছে ঘনীভূত বসতি, ঠিক আছে। তো এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ বিপরীত এবং দুইটা বৈশিষ্ট্য আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে গ্রামীণ বসতি, ঠিক আছে। মানে অঞ্চল ভেদে বসতিকে দুইটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ তোমার যদি বলা হয় যে অর্থনৈতিক কার্যকলাপের উপর, ঠিক আছে, তাহলে বসতিকে দুইটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে গ্রামীণ বসতি আর দ্বিতীয় নাম্বার হচ্ছে পৌর বসতি। একটা হচ্ছে কি বসতি বললাম, গ্রামীণ বসতি, আর একটা হচ্ছে পৌর বসতি। এইখানে দুইটা হচ্ছে বিপরীত পরস্পর, আমরা সেটা দেখব। গ্রামীণ বসতি সম্পর্কে তো তোমরা জানো, এখানে দুইটা বসত বাড়ির বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। সেইখানে হচ্ছে যে গ্রামীণ বসতি আমরা কাকে বলবো, সংজ্ঞাটা খুবই মজার, যে অঞ্চলের বা যে এলাকার মানুষ, যে এলাকার মানুষ অধিকাংশই প্রথম মানে অর্থনীতির প্রথম পর্যায়ের কার্যাবলীর সাথে জড়িত, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে গ্রামীণ বসতি। অর্থাৎ অর্থনীতির মধ্যে প্রথম পর্যায়ের কার্যাবলীর সাথে যে সকল মানুষ, মানে যে অঞ্চলের মানুষগুলা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর সাথে বেশিরভাগই জড়িত, তাদেরকেই আমরা বলবো যে গ্রামীণ বসতি। অর্থাৎ তোমরা এইভাবে বলতে পারো যে অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত, তাদেরকে আমরা বলবো হচ্ছে গ্রামীণ বসতি, রাইট। আচ্ছা, তো এখন দেখো গ্রামীণ বসতির অর্থনীতি ভিত্তি যেটা বললাম যে কৃষি, তোমরা জানো, পশুপালন এবং হচ্ছে মৎস্য চাষ, এগুলা হচ্ছে অর্থনৈতিক ভিত্তি। এরপর হচ্ছে জনসংখ্যা। এখানে জনসংখ্যার পরিমাণটা কম বলতে এখানে যেটা কম্পেয়ার করা হচ্ছে তোমার পৌরর সাথে, নগরের সাথে, ঠিক আছে। পৌরর তুলনায় এখানে জনসংখ্যা তুলনামূলকভাবে কম, ঠিক আছে। কিন্তু এখানে আবার ঘনত্বটা হচ্ছে কম, মানে শহরের তুলনায় জনসংখ্যাও কম এবং আমরা এখানে তোমরা ঘনত্বটাও আমরা কম পরিমাণে দেখতে পাই, ঠিক আছে। রৈখিক বসতি, হ্যাঁ আমি যাব, রৈখিক বসতির মধ্যে আমি যাব। আচ্ছা, তোমাদের নজর পড়ে গেছে আমার মনে হয়, এই অসুস্থ থেকে বের হয়ে আসতে পারতেছি না এই এক সপ্তাহ থেকে, আমার মনে হয় যে নজর পড়ে গেছে তোমাদের উল্টাপাল্টা এই কমেন্ট আর নজর পড়ার জন্য আমার এই অবস্থাটা হয়েছে। আচ্ছা, তো ক্লাসে মনোযোগ দিই। এখানে আমরা দেখতে পাই যে ভূমি নির্ভর পেশার অধিকাংশ মানুষ জড়িত আমরা, ঠিক আছে। এখন তোমাদের হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীটা কি। এখানে আমি সংক্ষিপ্তভাবে বলে দিই, যে সকল মানুষ মানে যারা সরাসরি প্রকৃতির সাথে কাজ করে এবং প্রকৃতি থেকে উৎপাদন করে, আমরা পশুপালনের কথা বলতে পারি, কৃষির কথা বলতে পারি, আমরা মৎস্য চাষের কথা বলতে পারি, আমরা কাঠ সংগ্রহের কথা বলতে পারি। এই যে কাজগুলো, এগুলো কিন্তু সরাসরি আমরা প্রকৃতির সাথে কাজ করছি। একটা কৃষক জমিতে বীজ বপন করে, সেই মাটি তাকে, সে প্রকৃতি, জলবায়ু, পানি, মানে বৃষ্টির পানি, এই সব কিছু কিন্তু তাকে ফসল উৎপাদন করে দেয়। এই যে ফসল উৎপাদন করে দিচ্ছে, সে কার সাথে কাজ করছে, সরাসরি প্রকৃতির সাথে কাজ করতেছে। তো যে অঞ্চলের অধিকাংশ মানুষ এইভাবে প্রকৃতির সাথে কাজ করবে, ঠিক আছে, তাকে আমরা বলবো হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এখানে কিন্তু তোমরা এইভাবে ভাইবো না যে অর্থনৈতিক কার্যাবলীটাকে বেতন হিসেবে ভাগ করেছে, যে যাদের ইনকাম কম তারা হচ্ছে প্রথম, তারপর মাঝারি যারা তাদের হচ্ছে দ্বিতীয়। একটা নাপিত, আমি যদি বলি, মনে করো একটা নাপিত, ঠিক আছে, একটা নাপিত, আবার মনে করো একজন ডাক্তার, এই দুইজনে কিন্তু তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর সাথে জড়িত। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী কি, যারা সেবা প্রদান করে তারা হচ্ছে তোমার তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। এখানে নাপিত হচ্ছে চুল কেটে সেবা প্রদান করে, চুল কাটে, আবার ডাক্তার হচ্ছে চিকিৎসাধীন সেবা প্রদান করে। তো যেটা যে কারণে বললাম যে এইখানে কিন্তু অর্থনৈতিক যে কার্যাবলী, এটা কিন্তু টাকা ইনকামের সাথে তোমরা কম্পেয়ার করো না, ঠিক আছে। আচ্ছা, তো গ্রামীণ বসতিতে আমরা এই বসতিগুলো দেখতে পাই, যে এখানে খোলা শান্ত আবহাওয়া, এগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যদি যাই, আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে তোমাদের জন্য চমৎকার একটা বিষয় আছে, সেটা হচ্ছে FRB 4.0 কোর্স। এখানে আমি যেটা বলে রাখি, এর আগেও আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি, যেটা
আবারও বলছি, দেখো ভূগোল তোমরা দ্বিতীয় পত্র এখন যারা পড়ছো তাদের কাছে মনে হবে ভূগোল আর এমন কি, খুবই সহজ বিষয়, তো এমনি পারে যাবো, এটা কোনো বিষয়। তার উপর প্র্যাকটিক্যাল 25 মার্ক, আরে শালা কোপ দিয়ে দেবো, এই প্লাস এমনি হয়ে গেছে, কাউরে লাগবে না, কোনো পড়াশোনাও লাগবে না, পরীক্ষার আগের রাতে পড়ে ফাটাই দিব পুরা। তোমরা ভূগোল প্রথম পত্রটা হয়তো বা দেখো নাই, বা ভূগোল প্রথম পত্রের উপর খুব একটা রিসার্চ তোমরা করো নাই। যদি করতা, ভূগোল নিয়ে তোমার মানে ভূগোল নাম বলতেই তোমার মানে ভয়ে হাঁটু কাঁপতো। কেন এই কথা বলছি? ভূগোল প্রথম পত্র, আমি আবারও বলছি, জটিল সাবজেক্ট, মানে ভূগোলের মধ্যে জটিল একটা বিষয় কিন্তু হচ্ছে ভূগোল প্রথম পত্র। একটু ভালোভাবে ক্লাসের উপর মনোযোগ দাও। ভূগোল প্রথম পত্র কিন্তু একটি জটিল একটা বিষয়, ঠিক আছে? সেই জায়গাটা হচ্ছে জটিল, কিন্তু আফসোস যে ফ্রি ক্লাসগুলো দ্বিতীয় পত্রে নেওয়া লাগতেছে। তারপরে আমি গতদিন প্রথম পত্রের কিছু আলোচনা করছি। এখানে যেটা বললি, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এফআরবি যে কোর্সটা, আমি সেটা আগে বলি যে তোমাদের যাদের সামনে এসএসসি পরীক্ষা রয়েছে, ঠিক আছে, আবার যারা 27, এখন 27-এরা বলতে পারো যে ভাই এটা তো প্রিপারেশন, এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে, আই রিপিট অ্যাগেন, বেসিক থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তোমাদেরকে পড়ানো হবে। বেসিক থেকে শুরু করে অধ্যায় শেষ, এখানে যে তোমাদের পরীক্ষা, এর জন্য তোমাদের ইন টোটাল পড়ানো হবে। যারা 27 ব্যাচ, তারা যদি চাও যে আমি আগে ভাগে বই সিলেবাসটা শেষ করতে চাই, বই সিলেবাস করতে চাও, ইউ আর ওয়েলকাম, তোমরাও আসতে পারো, ঠিক আছে? এখানে আসলে তোমার অনেকটাই তুমি আগায় যাবা। এখানে কিন্তু আমরা যে একেবারে ধামা ক্লাস নিয়ে নেবো তা কিন্তু না, একেবারে বেসিক থেকে শুরু করবো এবং আস্তে ধীরে বোঝাবো, ঠিক আছে? যে কোর্সটা লঞ্চ হচ্ছে তোমরা জানো, অলরেডি প্রি বুকিং শুরু হয়ে গেছে। এবং যারা হুডি, যে আমাকে হুডি দেয় নাই তোমাদের মনি ভাই, যার কারণে একটা ফুটপাতের গেঞ্জি পরে আসা লাগছে, তোমাদের মনি ভাইয়ের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইও তোমরা, ঠিক আছে? যে তোমার রাব্বি ভাইকে কিন্তু হুডি দেয় নাই মনি ভাই। তো কোর্স প্রমোশন করাও আসলে উচিত না এর কারণে, যার পরে তারপরে আমি করবো। আচ্ছা, তো এসএসসি 26-27 ব্যাচের জন্য তো ব্যাচের ভর্তি শুরু, প্রি বুকিং চলছে, এবং তাদের জন্য জানো যে অনেক গিফট রয়েছে, অনেক গিফট অলরেডি নিয়ে এসে রাখছে আর কি, সেগুলো দেখলাম। তো ব্যাচের ভর্তি শুরু সামনে 24 তারিখ, আজকে হচ্ছে 21 তারিখ সম্ভবত, সামনে হচ্ছে 24 তারিখ হচ্ছে ভর্তি শুরু। এবং সম্ভবত প্রথম যারা ভর্তি হবে তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে, সেটা আমি দেখবো। এবং ওরিয়েন্টেশন 12-12-25, অর্থাৎ ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে ওরিয়েন্টেশন শুরু হবে, ক্লাস শুরু হবে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ থেকে, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট দেখবো না আমি, কমেন্ট দেখা বাদ, কি হয়েছে? উল্টাপাল্টা তোমরা কমেন্ট করো। আচ্ছা, তো কোর্সে কি কি থাকবে? ফুল সিলেবাস লাইভ ক্লাস কোনো নাই, সেটা আবার রেকর্ডেড থাকবে, সেটাও চিন্তা নাই। সাবজেক্টের প্রতি অধ্যায়ে তোমরা যে এক্সাম ব্যবস্থা, এবং সব থেকে বড় যে এখানে কিন্তু লিখিত এক্সামের ব্যবস্থা করা হয়েছে। তোমরা জানো, আমার জানা মতে এমন কোনো প্ল্যাটফর্ম নাই মানবিক শাখায় যেখানে লিখিত পরীক্ষার এই চ্যালেঞ্জটা নেয়, যেটা চলশিখি প্ল্যাটফর্ম তোমাদের জন্য নিছে এই চ্যালেঞ্জটা। এবং খাতা কিন্তু আমরাই দেখবো, যারা আমরা টিচার প্যানেল, আমরাই কিন্তু খাতা দেখবো তোমাদের। তো এই একটা বড় সুবিধা তোমরা পাচ্ছ যে তোমাদের এক্সাম দিতে পারছো, রিটেন এক্সাম, এবং তার রেজাল্ট তোমাদেরকে অলরেডি যারা এমসিকিউ দিছো তারা জানো, আজকে 22 তারিখ। আচ্ছা, তো যারা জানো এমসিকিউ দেখো, ওইভাবে কিন্তু তোমরা একটা মেরিট লিস্ট পেয়ে গেছো, কার কি পজিশন, নিজের অবস্থানটা তুমি তখন বুঝতে পারবা যে তোমার অবস্থানটা আসলে কি। তো এরপর যে সিকিউ সাজেশন, অলরেডি আমরা সাজেশন তৈরির কাজ শুরু করে দিয়েছি। সাজেশন যে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা বলে দিই, টপিকসগুলো আমরা সিলেক্ট করে রাখছি, এবং এমসিকিউ সাজেশন আমরা দিয়ে দিব, ঠিক আছে? আর এই হচ্ছে প্রতিটা ক্লাসে স্লাইড তো পেয়ে যাবা। তো এই হচ্ছে মোটামুটি এইগুলা বান্ডেল করছে, ভর্তি হলে গিফট মিফট তো পাবা, এগুলো তো দিতে দিতে তোমাদের শেষ করে দিছে, আর কি বলবো। শেষে আবার 1 মাস রিভিশন ক্লাস হবে, ঠিক আছে? এটা একটু ভালো করে মাথায় রেখো। আচ্ছা, কোর্স ফি যেটা, যারা কম্বো কোর্স করতে চাও, অর্থাৎ বাংলা, ইংরেজি আর হচ্ছে আইসিটি, যাদের প্লাস দরকার নাই, শুধু পাস দরকার, যে আমার A+ দরকার না, আমি পাস করলে এইগুলো সাবজেক্টে একটু সমস্যা, তারা কম্বো কোর্সে ভর্তি হতে পারো, ঠিক আছে? ক্লাস কিন্তু শেষ হয় নাই, ক্লাস কিন্তু আরও আছে। তারা কম্বো কোর্সে ভর্তি, 3টা কম্বো কোর্সে ভর্তি হতে পারো, তাদের হচ্ছে 50% ডিসকাউন্টে 2250 টাকা। আর যদি কেউ এই 3টার মধ্যে যে কোনো একটা, যে ইংরেজিতে আমার পাস লাগবে, বনে বাইতে ইংরেজির বস তোমরা সবাই জানো, এইগুলা কিছু করলে প্রতি 1000 জনের জন্য 1250 টাকা পার সাবজেক্ট, মানে এই 3টার মধ্যে একটা, ঠিক আছে? আর যদি কেউ গ্রুপ সাবজেক্ট কোর্স করতে চাও, যে শুধুমাত্র গ্রুপে যে 4টা সাবজেক্ট আছে সেগুলো করবা,
তো সেই ক্ষেত্রে 2500 টাকা হচ্ছে ফ্রি, অর্থাৎ গ্রুপ সাবজেক্টের জন্য। আর যদি ইন্ডিভিজুয়াল কোর্স করতে চাও কেউ, যে কেউ শুধুমাত্র গ্রুপ কোর্সের মধ্যে একটা করবে, যে ভূগোলের সমস্যা ভাই আমি ভূগোল করব, সেখানে আমি আবার বলি, তোমরা হয়তো চিন্তা করতেছো যে সেকেন্ড পত্র এখানে পড়ানো হচ্ছে, ওখানে হয়তো হবে না। তোমাকে প্রত্যেকটা অধ্যায় নতুন করে আবার পড়ানো হবে, প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র পুরাটাই। এরকম না যে এখানে ক্লাস নিচ্ছে বলে এগুলা বাদ দেওয়া হবে, তোমাকে আবার রিপিট এগুলো ক্লাস কিন্তু করানো হবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে 1000 টাকা ফি, যাদের যে কোনো যদি একটা সাবজেক্ট ভূগোলে যদি সমস্যা থাকে, অর্থনীতিতে যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে আর কি। আর বান্ডেল কোর্স যেটা সব থেকে বেশি চলে, এবং যারা আসলে A+ প্রত্যাশী, যে ভালো কিছু করতে চায়, ভালো একটা মার্ক নিয়ে আসতে চায়, তোমরা জানো যে যারা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এরপরে যারা অ্যাডমিশন প্রিপারেশন নেবে, তাদের কাছে কিন্তু এই যে মার্ক ক্যারি করাটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ রেজাল্টের উপর কিন্তু তোমাদের ওখানে ভার্সিটিতে মার্ক আছে, ঠিক আছে। সেটা যদি 1-2 মার্কেরও তফাৎ হয়, 1-2 মার্ক যে কত বড় মার্ক, এটা তোমরা বুঝতে পারবে অ্যাডমিশনে গিয়ে, ঠিক আছে। তো এর কারণে আমি সবাইকে একটু বলবো যে এই কোর্সটা মাত্র 60% ডিসকাউন্ট এটা। আচ্ছা যাক, তো এটা 60% ডিসকাউন্ট ভুল লিখছে নাকি, যাক 60% ডিসকাউন্ট 3800 টাকায় তোমাদেরকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি কোর্স আর কি। তো এই হচ্ছে, এর কারণে আমি সবাইকে বলবো যে সবাই একটু বান্ডেল কোর্সে ভর্তি হয়ে যাও যদি সমস্যা না হয়, ঠিক আছে। আচ্ছা, আমি পরবর্তী ক্লাসে যাব এখন, ঠিক আছে। আমরা এর আগে গ্রামীণ বসতি নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এক্সাম শুরু হয়েছে কি? হ্যাঁ, এমসিকিউ এক্সাম শুরু হয়েছে তোমাদের অনেকের, এমসিকিউ এক্সাম ভূগোল যারা পরীক্ষা দিয়েছ, ঠিক আছে। পারিনি কোনো, আমি তো পেইড ক্লাসের স্টুডেন্ট ভাই, আমি তো পরীক্ষা দিতে পারিনি। কেন? এমসিকিউ পরীক্ষা তো হচ্ছে, এমসিকিউ পরীক্ষা হচ্ছে। অভিনয়ের জন্য সেটা আমি কি অভিনয় করলাম ভাইয়া? আচ্ছা, আবদুল্লাহ মায়ের খাবা, আচ্ছা ও হচ্ছে আমার পেইড ক্লাসের স্টুডেন্ট, ও ভালো বলতে পারবে যে প্রথম পত্রটা ওদের মোটামুটি শেষ, সামনের দিন অষ্টম অধ্যায় ক্লাস নেব, তাহলে তারপর নবম, আর 2-3টা ক্লাস হলে প্রথম পত্র শেষ। ওই ভালো বলতে পারবে যে কেমন ক্লাস নেই, ঠিক আছে। চলে যাবা কেন, পাইছে না। আচ্ছা, ক্লাস তাহলে আমরা শুরু করি দ্বিতীয় পত্রের যেটা। আচ্ছা, এর আগে আমরা গ্রামীণ বসতি নিয়ে আলোচনা করলাম। গ্রামীণ বসতির ঠিক বিপরীতটাই হচ্ছে আমাদের হচ্ছে পৌর বসতি। পৌর বসতি বলতে যেটা বোঝো যে পৌর এলাকা, শহর এলাকা, ঠিক আছে। তো এই পৌর বসতির বসত বাড়ির ধরন আমরা আলোচনা করব। পরীক্ষা দিতে পারো নাই? হ্যাঁ, বান্ডেল কোর্স হচ্ছে তোমার অল সাবজেক্ট, মানে ওই যে 3টা তোমার বাংলা, আইসিটি, ইংরেজি, আবার হচ্ছে বাকি যে গ্রুপ সাবজেক্ট 4টা, সব মিলাই হচ্ছে তোমার বান্ডেল কোর্স, ঠিক আছে। তুমি সবগুলাই করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা দিয়ে দিও, ঠিক আছে। তোমাদের ওয়েবসাইটে আছে, এবং বনি ভাই তোমাদের একটা পোস্টও দিয়ে দিয়েছে যে কীভাবে পরীক্ষা দেবে। আচ্ছা যাও, আমি ক্লাসের মধ্যে আসি। এই হচ্ছে তোমাদের পৌর বসতি। পৌর বসতির কথা যদি বলা হয় যে পৌর বসতি কাকে বলে, তাহলে হচ্ছে যে বসতির অধিকাংশ মানুষ শিল্প, বাণিজ্য, পরিবহন এবং সেবা খাত নির্ভর, তাদেরকে আমরা বলবো হচ্ছে পৌর বসতি। অর্থাৎ যে অঞ্চলের মানুষ বেশিরভাগই হচ্ছে শিল্পের কাজ, বাণিজ্যর কাজ, ব্যবসার কাজ এবং সেবা কাজের সাথে জড়িত, তাদেরকে আমরা বলবো হচ্ছে নগর বসতি, ঠিক আছে, বা হচ্ছে পৌর বসতি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো হচ্ছে জনসংখ্যা। এখানকার জনসংখ্যা অবশ্যই অনেক বেশি, পৌর এলাকা তোমরা জানো জনসংখ্যা বেশি, ঘনত্বের পরিমাণও অনেক বেশি, এবং এখানকার মানুষ কিন্তু অকৃষি পেশার সাথে জড়িত। যারা হচ্ছে পৌর এলাকায় বসবাস করে, তারা কিন্তু বেশিরভাগই অকৃষির সাথে জড়িত, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে বিষয়। এবং এখানকার পরিবহন ব্যবস্থা খুবই ভালো, রাস্তাঘাট অনেক ভালো, বিদ্যুৎ ব্যবস্থা ভালো, চিকিৎসা খাত অনেক ভালো, শিক্ষা ব্যবস্থা সব কিছু ভালো। মানে দেশের যে মূল কাঠামোগুলা, সব কাঠামোগুলা কিন্তু তোমার কোথায় থাকে? ওই শহর বা পৌর অঞ্চলে থাকে। আমি একটা কথা বলছিলাম গতদিন, যে দেখো সাপে কামড়ায়, যে একটা কথা যেটা প্রচলিত, যে সাপে কামড়ায় গ্রামে, কিন্তু অ্যান্টিভেনম বা মানে হচ্ছে সাপের বিষ নিধনের যেটা অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা পাওয়া যায় হচ্ছে নগরে। মানে কি, সাপ তো কামড়ায় মানুষের বেশিরভাগই হচ্ছে গ্রামে, শহরে তো মানুষের সাপ খুব একটা চলাচল করে। কিন্তু সাপ কামড় যে দিছে, তার বিষটা নিষ্ক্রিয় করার জন্য যে বিষ, সেটার জন্য তাকে শহরে আসতে হয়। তো এই যে ব্যবস্থা, আমি যেটা বলতে চাচ্ছি, যে তো ওটা অন্য টপিক ছিল। তো এখানে বিদ্যুৎ, বাজার, দপ্তর সব কিছুই হচ্ছে নগর বসতিতে আছে, ঠিক আছে।
ময়লার গন্ধ ভালো। আচ্ছা, হ্যাঁ, গ্রামীণ বসতি শেষ, গ্রামীণ বসতির বৈশিষ্ট্য শেষ, ঠিক আছে, গ্রামীণ বসতির বৈশিষ্ট্য শেষ। তো এই হচ্ছে তোমাদের নগর বসতির বৈশিষ্ট্য। এইখানে একটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আছে, সোনা চান্দি গয়না এখানে কিছু কি টেনে নিয়ে আসো না বাবা তোমরা। মেগা সিটি, ঠিক আছে, এখানে একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে মেগা সিটি কাকে বলে, এটা হচ্ছে ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। মেগা সিটি, ঠিক আছে, মেগা সিটি, মেগা সিটি হচ্ছে এটা গুরুত্বপূর্ণ যে নগরে বা যে সিটিতে 50 লাখের অধিক মানুষ বসবাস করে। অর্থাৎ একটা শহরকে যদি মেগা সিটি হিসেবে আমরা স্বীকৃতি দিতে চাই, তাহলে সেখানকার জনগোষ্ঠী হতে হবে বা জনসংখ্যা হতে হবে 50 লাখের অধিক। যার মধ্যে আমরা বলতে পারি আমাদের ঢাকা তো কোটি কোটি মানুষ রয়েছে। ঢাকা হচ্ছে বাংলাদেশের একটি কিন্তু মেগা সিটি, ঠিক আছে, কারণ এখানে কোটি কোটি মানুষ বসবাস করে। এটা একটু ভালোভাবে মাথায় রেখো যে মেগা সিটি কাকে বলে, ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রেখো। তো আচ্ছা, গ্রামীণ বসতির বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, যে আমরা গ্রামীণ বসতি নিয়ে আলোচনা করছিলাম। গ্রামীণ বসতির বাড়িঘর দূরে অবস্থিত, কম জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা খারাপ, এগুলো আবার আছে। আচ্ছা, এখানে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নিবিড় বসতি, মানে গ্রামীণ বসতির। এখন আমরা আলোচনা করবো হচ্ছে গ্রামীণ বসতির মধ্যে আবার যে ভাগগুলো রয়েছে, মানে সবগুলাই তো গ্রামীণ বসতির মধ্যে একরকম না, কিছু আছে আলাদা আলাদা। যার মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে নিবিড় বসতি। নিবিড় বসতি বলতে যে বসতিতে বাড়িঘর ঘনভাবে এবং খুব কাছাকাছিতে অবস্থান করে তাকে আমরা বলবো হচ্ছে নিবিড় বসতি। এখানে জনসংখ্যার ঘনত্বটা অনেক বেশি এবং মানুষের মধ্যে সামাজিক যোগাযোগটাও খুবই বেশি, ঠিক আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে যেটা আলোচনা সেটা হচ্ছে নিবিড় বসতির মধ্যে আবার শ্রেণী বিভাগ। এই জায়গায় যেটা তোমরা একজন বললা যে আলোচনা, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। দেখো কিভাবে আসে, মনে করো দিয়ে দিয়েছে এটা হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে, বা হচ্ছে নদী, যেটা ইচ্ছে সেটা কল্পনা করতে পারো। বসতি দিয়ে দিয়েছে এইভাবে যে এখানে এখানে বসতি, এখানে এখানে এইভাবে বসতি চলে গেছে, ঠিক আছে। এরকম একটা এইভাবে কিন্তু চিত্র দিবে। এখানকার এমসিকিউ কিন্তু এইভাবে দিবে, এরকম 2-3টা চিত্র দিবে, দিয়ে বলবে যে উদ্দীপকের এখানে মনে করো ক লিখে দিল, দিয়ে বলবে যে ক চিহ্নিত বসতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এই টাইপের কিন্তু প্রশ্ন এখানে থাকবে, ঠিক আছে। তো তো এর কারণে যেটা দেখতে পাচ্ছ যে এইভাবে যদি সারিবদ্ধভাবে, সেটা কোনো রাস্তাকে কেন্দ্র করে বা কোনো নদীকে কেন্দ্র করে যদি সারিবদ্ধভাবে বসতি গড়ে ওঠে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সারিবদ্ধ বসতি, ঠিক আছে। সেটা রাস্তা, নদী অথবা রেলপথে দুই ধার দিয়ে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো হচ্ছে দীর্ঘ এবং মানে দীর্ঘ অঞ্চল জুড়ে এবং সারিবদ্ধভাবে খুব দূর পর্যন্ত হয়ে যায়, ঠিক আছে, এবং যোগাযোগ খুব সহজ, কেন্দ্রিক, এবং হচ্ছে কেন্দ্রিক খুব নোট খুব কম হয়, যেটা বললাম যে সাধারণ সীমিত জনসংখ্যা, ঠিক আছে, মানে জনসংখ্যার সীমিত পরিমাণে কিন্তু দীর্ঘ বিস্তৃতি, মানে নদীর ধার দিয়ে কিলোর উপর কিলোমিটার পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে সারিবদ্ধ বসতি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে অনুকেন্দ্রিক বসতি। এখানে একটা দারুণ একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। অনুকেন্দ্রিক বসতি বলতে কোন একটা নির্দিষ্ট কোনো কিছুকে কেন্দ্র করে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটাকে কেন্দ্র করে, যে এগুলো হচ্ছে রাস্তার মোড়, এই রাস্তার মোড়কে কেন্দ্র করে সেখানে বসতি গড়ে উঠছে। দেখো এখানে বসতি, এখানে বসতি, এই যে কোনো একটা, এটা কিন্তু আবার বিক্ষিপ্ত হবে না। বিক্ষিপ্তি কি হবে, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব, এখানে তোমরা আবার বিক্ষিপ্তর মধ্যে গুলাই ফেলো না। যখন একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব হবে তখন সেটা বিক্ষিপ্ত বা ছড়ানো। কিন্তু এক্ষেত্রে অনুকেন্দ্রিক হচ্ছে কোনো একটাকে কেন্দ্র করে অনেকগুলা বাড়ি, মানে অনেকগুলা বাড়ি, 20টা 30টা 40টা বাড়ি, আর একটু দূরে গিয়ে কোনো একটাকে কেন্দ্র করে, বাজারকে কেন্দ্র করে বা শিক্ষা প্রতিষ্ঠান বা বিনোদন কেন্দ্রকে কেন্দ্র করে চার ধার দিয়ে অনেক বাড়ি। এইরকম ভাবে যদি বিক্ষিপ্ত ভাবে থাকে, মানে হচ্ছে বিক্ষিপ্ত ভাবে কিন্তু অনেকগুলো বসতি এক জায়গায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা একে বলবো হচ্ছে অনুকেন্দ্রিক বসতি, ঠিক আছে। সেটা যে কোনো কিছুকে কেন্দ্র করে হতে পারে, ঠিক আছে। বৈশিষ্ট্য সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কি বললাম, গ নাম্বার প্রশ্ন দিবে এইভাবে যে এই জায়গাতে মনে করো ক লিখে দিছে, দিয়ে গ নাম্বার বলছে যে উদ্দীপকের ক চিত্রের ক চিহ্নিত বসতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এখন তুমি এখান থেকে উত্তর কিভাবে করবা? বৈশিষ্ট্য হচ্ছে সিকিউ এর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায়ের জন্য এইভাবে প্রশ্ন আসবে। আমি কিন্তু ক্লাসের মধ্যে বলে দিচ্ছি তোমাদেরকে, পরে আবার বলবো না ভাই যে সিকিউ দেখা দিলেন না। এই বসতি থেকে কিন্তু এইভাবে প্রশ্ন আসবে, এই বসতি থেকেই, ঠিক আছে।
হ্যাঁ, নগরায়নের ধারা, ওখানে আমি যাব, নগরায়নের ধারা বিকাশে আমি যাব, ওয়েট। আচ্ছা, তো এখানকার বৈশিষ্ট্যগুলো দেখতে পারো, যেখানে কোনো কিছু যেগুলো আমি বলছি সেগুলোই আর কি এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে পুঞ্জীভূত বসতি। ঠিক আছে, পুঞ্জীভূত বসতি বলতে যেটা বোঝানো হচ্ছে যে কোনো একটা, মনে করো যে এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে, দুইটা হচ্ছে রাস্তা মনে করো। এই রাস্তাকে কেন্দ্র করে মনে করো যে হিউজ পরিমাণ বসতি, এইখানে বসতি, এই বসতি, হিউজ পরিমাণ এখানে বসতি, মানে অনেকগুলা বাড়ি যখন খুব কাছাকাছিতে বসবাস করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পুঞ্জীভূত বসতি। ঠিক আছে, এখানে বৈশিষ্ট্য দেখতে পাবো যে বাড়িঘর খুব কাছাকাছি একত্রিতভাবে বসবাস করে, গ্রাম শহর বাজার কেন্দ্র হয়, জনসংখ্যা খুবই ঘন হয় এবং মানুষের সাথে মেলামেশাটা খুবই বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা যে নগরের কথা বললাম, নগরায়নটা হচ্ছে এই জায়গাটা আবার কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। মোস্ট যে জায়গাটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা খুবই 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 গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। ঠিক আছে, আচ্ছা, নগরায়ন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা গ্রামাঞ্চল থেকে শহর অঞ্চলের জনসংখ্যা স্থানান্তর ঘটে, সেটাকে আমরা বলবো হচ্ছে নগরায়ন। নগরায়ন ইংরেজি শব্দ হচ্ছে আরবানাইজেশন, মানে আরবানাইজেশন শব্দটি ল্যাটিন শব্দ আর্বস এবং হচ্ছে আর্বস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রোমানরা, অর্থাৎ রোমের নগর সভ্যতাকে বুঝেছে। তোমরা যারা ইতিহাস পড়বা, সভ্যতা, বিশ্ব সভ্যতা বলে একটা চ্যাপ্টার তোমরা পড়বা, সেইখানে বই তোমাদের সাথে বইয়ের কোনো মিল নেই কি, মানে তোমরা বলো যে আমার বইয়ে এইটা আলাদা আছে, ঠিক আছে, বইয়ে এইটা আছে, এটা বলো। আমার যেগুলো পড়েছি এর মধ্যে সিকিউ 100 কমন পাবা, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, গ্যারান্টি। ঠিক আছে, কোনটা বলছে, কি প্রশ্ন করতে ভাইয়া? একভাবে আছে ভাই, একভাবে পড়াচ্ছেন, ফুল কনফিউশন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, বই হচ্ছে, আমি যেটা বলতেছি দেখো, বইয়ে তোমাদের এক একটা বই এক এক রকম ভাবে, তবে তো আমি যেগুলো পড়াচ্ছি এর বাইরে যদি তোমার বইয়ে কিছু থাকে সেটা আস্ক মি, ইউ আস্ক মি, আমি সেটা অ্যান্সার করে দিচ্ছি, ওটা নিয়ে কোনো চাপ নাই। ঠিক আছে, যে বলো যে আমার এই বই এটা আছে, ঠিক আছে, তবে আমি যেগুলো দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে নগরায়ন। নগরায়নের বিকাশের ধারা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরবানাইজেশন, যেটা বললাম যে আর্টস থেকে এসে, যার হচ্ছে রোমানরা বা রোম, অর্থাৎ বিশ্ব সভ্যতার মধ্যে একটা সভ্যতা মানে পাওয়া যাওয়া হচ্ছে রোম, রোম সভ্যতা, যেটা রোমান সভ্যতা তোমরা পড়ে আসো যে রোম জাতির, সেই জায়গা থেকে। এবং সর্বপ্রথম বলা হয় যে নগরায়নের বিকাশ, এটা একটু ভালো করে মাথায় রেখো যে নগরায়নের বিকাশ ঘটে হচ্ছে কিন্তু প্রাচীন রোমে সর্বপ্রথম। এটা একটু ভালো করে মাথায় রেখো যে সর্বপ্রথম, ইতিহাসের জন্য ইম্পর্টেন্ট, ভূগোলের জন্য ইম্পর্টেন্ট, যে সর্বপ্রথম নগরায়নের বিকাশ ঘটে হচ্ছে প্রাচীন রোমের মধ্যে। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা, কিসে গ্রাম্য আর হচ্ছে পল্লী বসতির মধ্যে কি ডিফারেন্স? পল্লী এবং হচ্ছে গ্রাম্য বসতি দুইটাই হচ্ছে কাছাকাছি সেম, ঠিক আছে, প্রায় সেম। ফ্যাক্সিলো ডাবারের মধ্যে কই থেকে আসলো? পল্লী বসতি এবং হচ্ছে গ্রাম্য বসতি এক, তবে পল্লী এবং গ্রাম্যের মধ্যে যেটা পার্থক্য হবে, গ্রামীণ বসতিটা একটু বড় আকারের হবে, ঠিক আছে, একটু বড়। পল্লীটা হবে হচ্ছে ছোট, তুলনামূলকভাবে একটু ছোট এলাকা হবে পল্লী। গ্রামীণ বসতিটা একটু বড় হবে, পল্লী এলাকাটা হবে হচ্ছে ছোট। ঠিক আছে, প্রায় মানে এমনিতে দিক দিয়ে হচ্ছে বৈশিষ্ট্যর দিকে দুইটাই সেম, তবে হচ্ছে আয়তনের দিক থেকে দুইটার মধ্যে একটু ডিফারেন্ট আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, না, এখানে তোমাদের প্রাইভেট গ্রুপ থাকে, প্রাইভেট গ্রুপে তোমাদের ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের নগরায়ন। ঠিক আছে, নগরায়ন তো বললাম। তো বাংলাদেশের নগরায়নের যেটা ধারা, ঠিক আছে, বাংলাদেশের নগরায়নের একটা প্রাচীন ধারা রয়েছে, 3টা ধারাতে ভাগ করা হয়। খ্রিস্টপূর্ব প্রায় 300 অব্দ থেকে তোমার এটা বলা হয় হচ্ছে যে গঙ্গা, হ্যাঁ, না জুমে হবে না, কিছু কিছু এটা নিয়ে, প্লিজ তোমরা একটু সংযত হও, এভাবে হলে কিন্তু আমি তোমাদেরকে কমেন্ট দেখে পরে কিন্তু গ্রুপ থেকে বের করে দিব। আসলে একটা কথা আছে, ঠিক আছে, মানে একটা কথা আছে, তো
একটা কথা আছে যে খাসির মাংস ফ্রি দিলে দাম থাকে না, ঠিক আছে? বাংলা একটা প্রবাদ আছে, গ্রামের প্রবাদ, যে খাসির মাংস ফ্রি দিলে দাম থাকে না। তোমার বনি ভাইয়ের দোষ হয়ে গেছে হচ্ছে এটা, যে আসলে তোমাদের সামনে যে টিচাররা ফাজলাম করে যে ক্লাসগুলো নিতেছে, তোমরা মানে সস্তা ভাবতেছো যে হুদায় এইগুলা আসছে টিচারগুলো আর কি, তোমরা সস্তা ভাবে নিচ্ছ, সবাইকে ফ্রি দিতে আছে। তো কতজন মনে করে টাকা দিয়ে বসে আছে, তোমার ঠিকই তো যে গ্রামের হেন তেন টিচারের কাছে ক্লাস করবানি। ওই প্রায় আমি তো লোকাল পর্যায়ে ক্লাস নিয়েছি একটা সময়, আমি তো জানি সেখানে কেমন কেমন টিচারের ক্লাস নেয়। তো এইখানে যে তোমাদের যে এরকম একটা প্ল্যাটফর্মে যে ফ্রি তোমার বুকে হাত দিয়ে বলো তো, এই যে ক্লাসগুলো হইতাছে তোমাদের এই ইয়াতে ফ্রিতে ক্লাসগুলো হইতেছে, তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, তোমার কি কোনো সমস্যা থাকার কথা? আর এই জায়গায় একটা জায়গা প্ল্যাটফর্ম এসে তুমি সবগুলাই বেস্ট ক্লাসগুলাই পাচ্ছ। তুমি অন্য জায়গায় কোচিংয়ে যখন যাবে অফলাইনে, তুমি বাংলা ভালো পাবা, ইংরেজি ভালো পাবে না, ইংরেজি ভালো পাবা, আইসিটি ভালো পাবে না, তিনটা ভালো পাবে, ভূগোলের টিচার নাই। একটা টিচার আছে ভূগোলে পড়ায়, ইতিহাসে পড়ায়, পরিণতি পড়ায়। এই যে সব টিচারগুলা মানে আলাদা সাবজেক্টের যে আলাদা আলাদা টিচার এইভাবে যে তোমাদের ক্লাস নিতেছে, ঠিক আছে? মানে তো এটা আমি যেটা বললাম যে আসলে তোমাদের খাসির মাংস যেটা বললাম, খাসির মাংস ফ্রি দিলে দাম থাকে না। তো এই যে বনি ভাইয়ার দোষ, এটা বনি ভাইয়ের দোষ যে তোমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছে, তো তোমরা দাম দিচ্ছ না, ক্লাসের উপস্থিতি কম, টাকা দিয়ে বলা পাইন ক্লাস পাই না, তোমাদের ফ্রি দিচ্ছে, তোমরা ক্লাস করে কোনো মনোযোগ পাও না, বললা পাইন সব। আচ্ছা, তো আমি এখানে নগরায়নের ধারার কথা বলি, যে দেখো এখানে 3টা ধারা আছে নগরায়নের। মানে বাংলাদেশের প্রাক ইতিহাস থেকে বর্তমান যুগ পর্যন্ত আমরা 4টা ধারায় ভাগ করতে পারি। প্রাচীনকালের যে ধারাটা, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে আমরা যদি বলি, সেটা হচ্ছে গঙ্গা এবং হচ্ছে ভাগীরথী নদী। তো গঙ্গা এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী অঞ্চলে যে জায়গার নাম হচ্ছে গঙ্গারেডি। গঙ্গারেডি বলে প্রাচীন ইতিহাসে একটা জাতির কথা পাওয়া যায়, যে প্রাচীন ইতিহাসে একটি শক্তিশালী, মানে খুবই শক্তিশালী একটি জাতি ছিল, ওই হচ্ছে গঙ্গারেডি, ঠিক আছে? তো তার নাম অনুসারে এই অঞ্চলের, আমি বলতেছি ক্লাস একটু বন্ধ রাখো, মানে সরি বন্ধ রাখো, কমেন্ট একটু বন্ধ রাখো। আচ্ছা, ক্ষুদ্রতম, আরেকটা বলছে হচ্ছে ষষ্ঠতম, না না, আচ্ছা এখানে ক্ষুদ্রতম বৃহত্তম 2 ভাগে হতে পারে। একটা হচ্ছে আয়তন, দ্বিতীয় হচ্ছে জনসংখ্যা, ঠিক আছে? একটা হচ্ছে আয়তনে, আরেকটা হচ্ছে জনসংখ্যা। যদি বলা হয় আয়তনে বৃহত্তম দেশ কোনটি, তাহলে হচ্ছে রাশিয়া, ঠিক আছে? কিন্তু যদি বলে জনসংখ্যা বৃহত্তম দেশ কোনটি, তাহলে সেটা কি, বর্তমানে হচ্ছে ভারত, ঠিক আছে? তো এইখানে একটু ভালোভাবে তুমি দেখো যে সেটা জনসংখ্যায় বলছে না সেটা আয়তনে বলছে, এটা একটু ভালোভাবে দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো খ্রিস্টপূর্ব যেটা বলছিলাম, যে গঙ্গারেডি যে জাতি, সেখানেই সর্বপ্রথম আমরা একটা প্রাচীন সভ্যতার মধ্যে আমরা একটা জাতি এবং হচ্ছে একটা প্রাচীনকালের নগরায়ন আমরা দেখতে পাই, ঠিক আছে? গঙ্গারেডি কিন্তু একটা জাতিরও নাম, একটা নগরের নাম, আবার হচ্ছে একটা জাতিরও কিন্তু নাম, ঠিক আছে? আচ্ছা, তো এর মধ্যে যে বড় উদাহরণগুলো আছে সেটা দেখো হচ্ছে পুণ্ড্রবর্ধন, তাম্রলিপ্ত, কুটিবর্ষ। যারা ইতিহাস আছে তারা এইগুলা জাতির সাথে পরিচয় থাকবা, যে সোমপুর বিহার, বাহারপুর, এই যে ময়স্তানগড়, পাহাড়পুর, এইগুলা সোমপুর বিহার, এগুলার স্থাপত্য এখনো কিন্তু রয়েছে বাংলাদেশে, এখনো কিন্তু এগুলার স্থাপত্য রয়েছে, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে তোমার হচ্ছে প্রাচীনকালের নগরায়ন হিসেবে ধরা হয়। তারপর দ্বিতীয় নম্বর যে নগরায়ন, সেটা হচ্ছে আমাদের মুসলিম শাসন বা হচ্ছে মধ্যযুগের নগরায়ন, যেটা অর্থাৎ 1200 থেকে মোটামুটি 1200 থেকে 1800 সালের মধ্যে আর কি, যে নগরায়নের বিকাশ, 1700 ধরা যায়, 1700-র মধ্যে যে নগরায়নের বিকাশ ধরা যায়। তো এর কারণে যে দেখা যায় সেগুলো হচ্ছে মধ্যযুগের নগরায়ন, অর্থাৎ মুসলিম সাম্রাজ্যের সময়টাতে যে নগরগুলো বেশি গড়ে উঠেছে, যার মধ্যে আমরা ঢাকার কথা বলতে পারি, ঠিক আছে? ঢাকার কিন্তু পূর্ব নাম ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর, ঠিক আছে? এই যে জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে সোনারগাঁও, এই যে নানান ধরনের যে নগর গড়ে উঠছে, এগুলো কিন্তু মুসলিম সময়ে গড়ে উঠছে, এর কারণে এগুলো হচ্ছে মধ্যযুগের নগরায়ন, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা 3 নম্বরে যেটা দেখতে পাই, সরি আর কই, আচ্ছা নাই, ভুলে গেছে হয়তো বা দিতে, আমি তারপরে বলছি। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে ইংরেজ শাসন আমলে, ঠিক আছে? ইংরেজ শাসন আমলে, অর্থাৎ 1757 পর 1947 পর্যন্ত, এই 200 বছরের মধ্যে বাংলাদেশে যে নগরগুলা গঠিত হয়েছে, বিশেষ করে চট্টগ্রামের কথা বলতে পারি, এছাড়া অন্য যেগুলা রয়েছে সেগুলোকে বলে হচ্ছে মধ্যযুগের তোমার ব্রিটিশ বা হচ্ছে ইংরেজ আমলের নগরায়ন, ঠিক আছে? আর
সর্বশেষ যেটা সেটা হচ্ছে সাম্প্রতিককালের নগরায়ন। সাম্প্রতিককালের নগরায়নটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বাধীনতার পূর্ব অর্থাৎ পাকিস্তানি আমলটা, একটা হচ্ছে স্বাধীনতার পরবর্তীতে। এই সময়টাতে যে সকল নগর গড়ে উঠেছে সেগুলাটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো, সাম্প্রতিককালের নগরায়ন। যাদের বইয়ে এগুলা পাবা না, দেখো আমি, তোমরা হয়তো এটা চিন্তা করো যে ভাই আজে বাজে জিনিস পড়ছে, এইগুলা যখন তোমার প্রশ্ন আসবে না, আমি কিন্তু এটা এর আগেও বলছি, তোমাদের পরীক্ষায় যখন বসবা ফাইনাল পরীক্ষায়, এমন এটা 9-10 বা 6-7 পরীক্ষা পাওনি যে বোর্ড নির্ধারণ করে দিয়েছে এখান থেকে প্রশ্ন করবে। যখন পরীক্ষায় তুমি বসবা, পরীক্ষায় বসবা, দেখবা কিছু সংখ্যক প্রশ্ন এমসিকিউ আছে যেটা তোমার বইয়েই নাই। তুমি তো একটা লেখকের বই পড়তেছো, সে বইয়ে কোথাও চিহ্নমাত্র টপিকসই নাই, ঠিক আছে? আবার তোমার বইয়ে আছে আরেকটা রাইটার যে পড়ছে তার বইয়ে নাই। তো এরকম ভিন্নতা থাকবে, এর কারণে এগুলোর দিকে একটু মনোযোগ দাও। নগরায়ন কিন্তু কম গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? তো এর কারণে বলতেছে বই খুঁজে যারা পাচ্ছ না এগুলোর দিকে একটু মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল হচ্ছে মধ্যযুগে। এখন হচ্ছে বাংলাদেশের নগরের অতিরিক্ত জনসংখ্যার সমস্যা। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জটিল যে সমস্যা, সেটা হচ্ছে বাংলাদেশের অধিক জনসংখ্যা। এই যে ঢাকার দিকে যে বস্তির দিকে তাকালে আমরা দেখতে পাই, ঠিক আছে, যে বাসস্থানের কি পরিমাণের একটা হিউজ ক্রাইসিসের মধ্যে মানুষ ভোগে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই যে বাংলাদেশ এতটুকু দেশ, কিন্তু এর মধ্যে 18-20 কোটি মানুষ বসবাস করতেছে যত্রতত্রভাবে, যার ফলে পরিবেশের উপর যে কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে সেটা তো তোমরা দেখতে পাচ্ছ, এবং জলবায়ুর উপর কেমনও, ঠিক আছে? তো তো যে কারণে বললাম যে এখানে বাসস্থানজনিত সমস্যা হয়। এরপর হচ্ছে পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন সমস্যা। এটা তোমরা দেখতে পাবে যে ঢাকাতে হালকা পানি হয়ে গেলেই জলবদ্ধতায় ভরে যায়। এছাড়া খাবার পানি, বিশেষ করে যে আমাদের রাজশাহী অঞ্চল, নওগাঁর বেশ কিছু জায়গা আছে যারা পানি মানে পানি তো ভূগর্ভস্থ পানি, তো খাবার পানি তো মাটির নিচে থাকে, এই পানির লেয়ারটা মানে স্তরটা আরো নিচের দিকে নেমে চলে যাচ্ছে। এটা কেন? কারণ জনসংখ্যা বেশির জন্য, ঠিক আছে? এরপর হচ্ছে যানজট সৃষ্টি, এটা তার ব্যাখ্যা করার কিছু নাই। নাগরিক সেবা প্রাপ্তি, যখন হিউজ পরিমাণ জনসংখ্যা হয়ে গেছে তখন কিন্তু সঠিকভাবে নাগরিক সেবা প্রদান করতে পারছে না, ঠিক আছে? আচ্ছা, পরিবেশ দূষণ হয়, তোমরা ঢাকার দিকে দেখলে এবং চারদিকে দেখতে পাবে বায়ু দূষণ, পানি দূষণ, পরিবেশ দূষণ, মাটি দূষণ, সবকিছুর কিন্তু দায়ী হয়ে দাঁড়াইছে হচ্ছে এই অতিরিক্ত নগরের জনসংখ্যা। এবং আরেকটা যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে অপরিকল্পিতভাবে নগরায়ন গঠিত। ঢাকাটা যে সিটিটা গড়ে উঠছে এটা কিন্তু টোটালি অপরিকল্পিতভাবে যত্র তত্র কিন্তু নগর এখানে গঠন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসার সুবিধা। এখানে তোমরা জানো যে অধিক পরিমাণ জনসংখ্যার মানুষ সরকারি মেডিকেল, যাদের অর্থনৈতিক ব্যবস্থা খুবই খারাপ, সরকারি মেডিকেলে সিট পায় না। তোমরা যদি সরকারি মেডিকেলে যাও তাহলে কোনোদিন মানে যাওয়া তো লাগে হয়তো কারো না কারো, তাহলে দেখতে পাবা যে সেখানে কতটা ক্রাইসিস মানুষের মধ্যে একটা মেডিকেলের মধ্যে। তো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে স্বাস্থ্য এবং চিকিৎসা কি লেভেলের কোস্টের মধ্যে আছে। এছাড়া হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঢাকাতে মোহাম্মদপুর নাম শুনে থাকছো তোমরা, কি একটা অবস্থা যে সেখানে দিয়ে গেছে ভাই, দিয়ে গেছে, সমস্যা নেই, ডাবল দেওয়া লাগবে না। ম্যাম কি খাবেন না আপনি? কোনো কিছু বেশি হয়ে গেলে দিয়ে যান। আচ্ছা, তো আইন শৃঙ্খলার পরিস্থিতি তোমরা দেখতে পাও যে জনসংখ্যার নগর, বিশেষ করে ঢাকার কথা আমরা বলতে পারি, আইন শৃঙ্খলার কত বাজে একটা অবস্থা। এরপর সে ঘুষ দুর্নীতি, এটার কথা আর কি বলবো। বেকারত্ব, এটা তো খুবই ভালোভাবে জানো। অপরাধ প্রবণতা বৃদ্ধি, সেটাও জানো। ভিক্ষাবৃত্তির পরিমাণ অনেক বেশি। এরপর হচ্ছে দারিদ্রতার অবস্থা তো জানো। এই সব কিছুর কিন্তু সমস্যা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যাজনিত সমস্যা, ঠিক আছে? আচ্ছা, সমস্যার সমাধান, আমরা এই সমস্যা থেকে সমাধানের এখন উপায় দেখব। ইয়া, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তো সমস্যার সমাধান হিসেবে আমরা যেটা করতে পারি, কর্মসংস্থান ব্যবস্থা, যেটা আমরা চীনের দিকে তাকালে আমরা দেখতে পাই। চীনে কিন্তু হিউজ পরিমাণ জনসংখ্যা, কিন্তু তারা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারছে, যেটা আমরা বাংলাদেশে পাই না। কিন্তু আমরা জনসংখ্যাকে যদি কর্মসংস্থানের অধিক ব্যবস্থা করি তাহলে কিন্তু ফ্লাটিং করতেছি। এই আমি কার সাথে ফ্লাটিং করলাম? কার সাথে ফ্লাটিং করলাম আমি? সামনে পাইলে না
বেয়াদবের বাচ্চারা। আচ্ছা, তো দেখো মানে ও যে তৌফিক ভাই আসলে রাইট, মানে তৌফিক ভাই যে গত দিনে বললাম অনেকে দেখলাম অভিযোগ তৌফিক ভাই রাইট। আসলে তোমাদের অনেকের আছে, আমি সবাইকে বলছি না, ঠিক আছে। ধানের মধ্যে আসলে একটা ইয়ের মধ্যে অনেক চিটা থাকে, চিটা তো বোঝো, অনেকেরই সমস্যা থাকে, ঠিক আছে। তো আমি আর ওই স্ল্যাংগুলো ইউজ করতে চাচ্ছি না, কিন্তু আমি এটা বললাম যে তৌফিক ভাই রাইট। আচ্ছা, তো শিল্পের বিকেন্দ্রীকরণ, আমাদের যেটা সমস্যা, ঢাকা হচ্ছে প্রশাসনিক কেন্দ্র, ঢাকাতে হচ্ছে শিল্প গড়ে উঠছে, অর্থাৎ হচ্ছে যেটা বললাম যে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে। আমরা যদি এটাকে তোমার ডিসেন্ট্রালাইজ করি, মানে একটা কেন্দ্রকে না করে আলাদা আলাদাভাবে ভাগ করি, যে একটা নগর হবে হচ্ছে শিল্পের জন্য, একটা নগর হবে হচ্ছে প্রশাসনের জন্য, একটা নগর হবে হচ্ছে শিক্ষার জন্য, এইভাবে যদি আলাদা আলাদাভাবে বন্টন করতে পারতাম তাহলে কিন্তু এই যে অধিক জনসংখ্যার সমস্যা, এই সমস্যাটা কিন্তু থাকতো না, ঠিক আছে। তো এই হচ্ছে আইন শৃঙ্খলা পর এবং সঠিকভাবে আইন প্রয়োগ করতে হবে এবং গণসচেতনতা করতে হবে, বস্তির সমস্যার সমাধান করতে হবে, নগর পরিকল্পনা যেটা বললাম যে বর্তমানে যেটা সমস্যা সেটা সমাধান করতে হবে। এই চ্যাপ্টার বাদে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে সেটা হচ্ছে হাট বাজার। আমি এটা পড়াই শেষ করে দেবো, তোমরা আসলে ক্লাস করারই যোগ্য না। আচ্ছা যাও, তো হাট বাজার, যেটা হাট বাজার বলতে যেটা বোঝায় যে কোনো গ্রামীণ হাট বাজার, এখানে কিন্তু আলোচনা এটা হচ্ছে গ্রামীণ হাট বাজার, ঠিক আছে। এটা একটু ভালোভাবে মাথায় রেখো, গ্রামীণ হাট বাজার খুবই সহজ একটা টপিকস। যে গ্রামীণ হাট বাজারের যদি সংজ্ঞা বলা হয় যে কোনো একটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে মানুষের যে উদ্বৃত্ত পণ্য আছে সেটা ক্রয় বিক্রয় করার জন্য যে একটা সবাই সমবেত হয়, এটাকে আমরা বলবো হচ্ছে গ্রামীণ হাট বাজার। এটার সংজ্ঞাটাকে যদি আমি ভাঙি, ঠিক আছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে তোমরা দেখতে পাবা যে গ্রামীণ হাট বাজার, যেটা তোমরা গ্রামে যাদের বাসা, যে একটা নির্দিষ্ট দিন, সপ্তাহে একদিন অথবা 2 দিন, একটা দেখবা নির্দিষ্ট এলাকাতে গ্রামের যে সকল যাদের উদ্বৃত্ত পণ্য, যে কারো পটল বেশি হয়েছে, কারো বেগুন বেশি হয়েছে, কারো কচু বেশি হয়েছে, কেউ মাছ মারছে, মানে মাছ উৎপাদন করছে, নিয়ে গিয়ে ওই বাজারটাতে বিক্রি করছে, গ্রামের বাজারে। তো এই যে তোমরা সবাই এটার সাথে পরিচিত হবে। তো এই যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মানুষের এই যে উদ্বৃত্ত, মানে পরিবারের চাহিদার মানে যোগানের বাইরের যে পণ্য, সে পণ্যটা যখন মানুষ ক্রয় বিক্রয়ের জন্য বাজারে যায় তখন সেটাকে আমরা বললাম হচ্ছে গ্রামীণ হাট বাজার, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? গ্রামীণ হাট বাজার, ঠিক আছে। তো গ্রামীণ হাট বাজারের যদি বলা হয় যে এই গ্রামীণ হাট বাজারের কারণ, তাহলে আমরা অতি সহজে এটা অ্যান্সার করতে পারবা যে গ্রামীণ হাট বাজারটা গড়ে উঠছে মানুষের চাহিদার জন্য এবং মানুষের উদ্বৃত্ত পণ্য গ্রামীণ সবার জন্য লেনদেনের সুবিধার জন্য আর কি গড়ে উঠছে, ঠিক আছে। এটা রিডিং করলে তোমরা হয়ে যাবে। এই ক্লাস এখানে সমাপ্তি টানতে হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের প্রশ্নের আর কি জায়গা আমি তোমাদেরকে দেখাই দিলাম। যে জায়গা থেকে আমি আবারও বলছি সৃজনশীল আসবে, সেটা হচ্ছে টপিক্সটা হচ্ছে বসতি থেকে, ঠিক আছে। যে বসতির যে ধরন আছে, সে বসতির ধরন তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেখানে চিত্র দিতে পারে, চিত্র থেকে আসার সম্ভাবনাই বেশি। বিগত সালে প্রশ্ন দেখলে সেটাই বলে, মানে সেটাই অনুমান করা যায়, ঠিক আছে। যে গ্রামীণ বসতি, তোমার বসতির যে প্রকারভেদ আছে, তবে এখানে যেটা ঘয়ে চাইবে সেটা হচ্ছে, আমি আবারও বলছি, বসতির বৈশিষ্ট্যটা চাইবে, ঠিক আছে। বসতির বৈশিষ্ট্যটা চাইবে, ঠিক আছে। যে কোন একটা বসতি তোমাকে তুলে দিল, তোমাকে সেটা ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে যে সেটা পুঞ্জীভূত নাকি কেন্দ্রীভূত নাকি গ্রামীণ বসতি না কি বসতি। তারপর গিয়ে তোমার সেটা বৈশিষ্ট্যগুলো পয়েন্ট, তবে এখানে উত্তর করলে পয়েন্ট করে উত্তর করলে ভালো হয়। 5, 6, 7টা যদি পয়েন্ট করতে পারে আরও ভালো হয়। পয়েন্ট করে ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে। পয়েন্ট করে যে একটা পয়েন্ট লিখবা সেটা 2 লাইনের ব্যাখ্যা করে দিলা, তারপরে আবার একটা পয়েন্ট লিখলে সেটা 2 লাইনের ব্যাখ্যা করে দিলে এতে করে একটু সুবিধা হয়। 4-5টা পয়েন্ট করে দিলে এবং তার 2 লাইন করে যদি ব্যাখ্যা করে দাও তাহলে তোমার বেস্ট অ্যান্সার হয়। এইভাবে একটু অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে। তো এই আর কি এতটুকুই আজকে তোমাদের বলা ছিল। তোমরা যদি আর কোনো সমস্যা থাকে বলে দিও। আচ্ছা, প্রথম পত্রের আলোচনা আমি করতে পারলাম না আজকে তোমাদের আচরণের জন্য আর কি, আমার প্রয়োজন বোধ করছি না তোমাদের সাথে সেটা আলোচনা। যারা পেড ক্লাসে ভর্তি হবা, যারা হতে চাও, আমি আবারও বলছি, পেড ক্লাসে যদি ভর্তি হও, আমি ভূগোলের কথা বলছি, যদি ভূগোল যদি সমস্যা থাকে আমি ভূগোল তো ক্লাস নেব। যদি তোমার মনে হয় যে না, রাব্বি ভাইয়া বোঝাতে পারে নাই, রাব্বি ভাইয়া ভালো করে ক্লাস নিতে পারে নাই,
তুমি বলবা 2-3টা ক্লাস করার পর বা প্রথম বছর শেষ করার পর যে ভাইয়া তুমি মানে সন্তুষ্ট না আমার ক্লাস করে, যে বোঝাতে পারছি না, আমি আমার যেটা রিফান্ড আর কোর্সে যেটা রিফান্ড হয় আমি তোমাদের সেটা ব্যাক দিয়ে দেবো, এতটুকু আমি চ্যালেঞ্জ তোমাদেরকে দিতে পারি। এবং যারা চিন্তা করছো যে ভূগোল অনেক সহজ, এমন না হয় পরীক্ষা দিয়ে কান্নাকাটি করা লাগে, ঠিক আছে, এরকম যাতে না করা লাগে তোমাদের। খুবই কিন্তু টাফ কোশ্চেন, যেহেতু 25 মার্ক প্র্যাকটিক্যাল, একটা কথা মাথায় রাখো, 25 মার্ক যেহেতু প্র্যাকটিক্যাল, ঠিক আছে, এই 25 মার্ক প্র্যাকটিক্যাল জানে গভর্নমেন্ট যে এখানে তুমি 23, 24, 25 অনায়াসে পাবা। মানে কলেজ থেকে 70% ছেলেপেলেকে দেওয়া হচ্ছে 25 দেওয়া প্র্যাকটিক্যালে, এই 20% ছেলেপেলেকে দেওয়া হচ্ছে 24, আর 10% দেওয়া হচ্ছে 23। 23-এর নিচে কাউকে মার্ক আসলে দেয় না, যদি সে একেবারে চূড়ান্ত লেভেলে বেয়াদবি না করে। এখন তো গভর্নমেন্ট জানে যে আমি 100-র মধ্যে অলরেডি সে 23-24 গড়ে 24 মার্ক পেয়ে গেছে, তাকে প্রশ্নটা কেমন টাইপ করতে হবে, মানে প্র্যাকটিক্যাল 25 পাচ্ছ বলে যে একেবারে হাল ছেড়ে দেবে তা না। এর কারণে আমি বলতেছি প্রশ্ন কিন্তু তুমি, এটা আমার কথা না, তুমি একটু বিগত সালের প্রশ্নগুলো যাচাই করে নিও। বিগত সালের প্রশ্ন যাচাই করলে তুমি বুঝতে পারবা যে আসলে কতটা হার্ড করা হচ্ছে ভূগোল প্রথম পত্র। বিশেষ করে আমি আবারও বলছি, তোমরা দেখবা যারা চিন্তা করছো যে উদ্দীপক তুলে দিয়ে অ্যান্সার করবো পাস মার্কের জন্য, তোমরা দেখবা 4 থেকে 5টা, 8টার মধ্যে 4 থেকে 5টা আসছে হচ্ছে চিত্র থেকে, এরকম ডিরেক্ট চিত্র দিবে, দিয়ে গ নাম্বার বলবে যে চিত্রে এটা থেকে অ্যান্সার বের করো। তোমাদের বায়ুমণ্ডল থেকে চিত্র দিবে, এরকমভাবে চিত্র দিবে, দিয়ে বলবে যে এটা কোন বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তোমার সমুদ্র স্রোত দিয়ে দিবে, সমুদ্র স্রোত দিয়ে বলবে যে এটা কোন সমুদ্র স্রোত, তার দিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এই টাইপের। আবার অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল সব জায়গা থেকে তোমাদের প্রশ্ন এখানে কিন্তু চিত্র থেকে আসবে। তো এর কারণে 1 করতেছে, আমার কাছে পড়া লাগবে তাও না, অবশ্যই আমি যেটা তোমাদেরকে আবার বলতেছি, একটু পরিশ্রম করো, পড়াশোনা করো, তোমাদের পরিবার তোমাদের দিকে তাকায় আছে, খেলায় করে দিন নষ্ট করতেছো না, বুঝতে পারবে একটা সময় গিয়ে, হয়তো আমাকে মনে পড়বে না, নিজে নিজে যখন ফুপায় কানবা বুঝতে পারবা যে তোমার লাইফটা তুমি মানে নিজ হাতে কত সহজে নষ্ট করছো। তোমার কাছে এত অপরচুনিটি ছিল, সবার সুযোগটা থাকে না ভাই। আজ থেকে আমাদের সময় যদি বলি, আমরা পারি নাই, মানে আমি যদি বলি যে আমাদের কোচিং করার মনে করো আর্থিক সামর্থ্য কারো আছে, আর্থিক সামর্থ্য তার বাসা থেকে অনেক দূরে, যেটা বললাম যে শিক্ষা ব্যবস্থা দেখো কোথায় ভালো, শহরে ভালো। গ্রামের লোকালয়ে বাসা, তারা কিন্তু ভালো টিচার পায় না, ভালো ক্লাস করতে পারে না, এটা সত্য, তুমি সেটা জানো যে বেস্ট ক্লাস তুমি পাবো না, একটা ক্লাস পাবো তো আরেকটা পাবা না, সব কিছু শহর কেন্দ্রিক। তোমার হয়তো তোমার পরিবারের শহরে এসে সে সামর্থ্য নাই, কিন্তু তোমার তো সামর্থ্য আছে, যে তোমার তো সেই সুযোগটা আছে, এই দিন তো আর নাই, তুমি অনলাইনে ভালো ক্লাস পাবা, ঠিক আছে, চলো সে কি তোমার ভালো লাগে অন্য প্ল্যাটফর্মে যাও, কোনো সমস্যা নেই। কিন্তু নিজেকে নিজে ঠকায়ও না, আমি একটা কথা বলি, নিজেকে নিজে ঠকায়ও না কখনো, ঠিক আছে, নিজের কাছে নিজে কখনো ঠইকো না, একটা কথা ভালো করে মাথায় রেখো, ঠিক আছে। তো এতটুকুই ক্লাস, সবাই একটু ভালোভাবে থাকো, সবাই একটু আমাদের জন্য দোয়া করো, ঠিক আছে। ইসরাত জাহান ম্যাম, ধন্যবাদ ইসরাত জাহান ম্যাম, তোমাদের ইতিহাসের টিচার, আমাকে অর্ধ কেক দিয়ে গেছেন তিনি, ধন্যবাদ। তো এতটুকুই ক্লাস, সবাই অনেক ভালো থাকো, ঠিক আছে।